আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় আলিম পরীক্ষার্থী 2026 ব্যাচ, তোমরা জানো তোমাদের জন্য হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি থেকে যে কোর্সের আয়োজন করা হয়েছে, এই কোর্সের ধারাবাহিকতায় আজকে ইংরেজি দ্বিতীয় ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সেটাই পড়াবো গত ক্লাসে তোমরা কমেন্টে যেগুলো আমাদেরকে জানিয়েছো। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যে বিষয়গুলো কঠিন লাগে সেই বিষয়গুলো আমাদের জানাতে। তো তোমরা যেহেতু এক একজন এক একটা টপিক বলছো, তো সব পর্যালোচনা করে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের যে 12টা টপিক আছে সেই 12টা টপিকের প্রত্যেকটা টপিক আমরা অল্প অল্প করে হলেও তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ। এর মাধ্যমে তোমরা আগে যারা সেভাবে প্রস্তুতি নিতে পারো নাই, কিংবা যাদের কাছে কিছু কিছু টপিক অনেক বেশি কঠিন লাগে, তারাও যেমন শিখতে পারবা, এবং যারা আগে প্রস্তুতি নেওনি পুরো সব টপিকই তাদের কাছে কঠিন, তারাও আমাদের সাথে তোমাদের প্রস্তুতিটাকে আরও জ্বালাই নিতে পারবে ইনশাল্লাহ। আজকের ক্লাসের ওভারভিউ হচ্ছে প্রিপারেশন অফ আলিম এক্সাম 2026, মানে তোমাদের আলিম পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক ক্লাস, এবং আজকের সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার। আর আজকের টপিক হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। যদিও আর্টিকেল এবং প্রিপোজিশন দুইটাই অনেক সহজ টপিক, কিন্তু যেহেতু তোমাদেরকে আমি বললাম যে তোমাদের এক একজনের এক এক রকম মত অনুযায়ী আমার মনে হয়েছে যে তোমাদের প্রত্যেকটা টপিকে যদি আমি ধারণা দিতে পারি তাহলে সেটা তোমাদের জন্য আরও বেশি ভালো হবে ইনশাল্লাহ। তাই আজকে আমরা দুটো টপিকেই আলোচনা করবো ইনশাল্লাহ। তোমাদের সাথে ইন্সট্রাক্টর আমি আছি আব্দুল হাসিব, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর্টিকেল, তোমরা ক্লাস 6 থেকে আর্টিকেল পড়ে আসছো, তার মধ্যেও ইন্টারে আর্টিকেল তোমরা ভালো করে পড়তেছো, এবং এসএসসিতেও তোমরা আর্টিকেল পড়ছো দাখিলে। এই আর্টিকেল তবুও তোমাদের অনেক সময় 5 মার্ক থাকে আর্টিকেলে, তবুও তোমরা সেই 5 মার্ক নিশ্চিত করতে পারো না। আর্টিকেলের কোথায় আসলে তোমাদের সমস্যা, এবং একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা আজকে আর্টিকেল করব, এবং পাশাপাশি প্রিপারেশন সম্পর্কে একটু ধারণা দিব। চলো আজকে আমাদের মেইন ক্লাসের পার্ট শুরু করি আমরা। তোমরা দেখতে পাচ্ছ বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট মানে তোমাদের একবারে বেসিক যে ধারণা তোমাদের আর্টিকেল ওপরে, সেটা আজকে আমি তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। আজকে তোমাদের আর্টিকেলের ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাস যারা করবা তোমাদের যে আর্টিকেলে 5 মার্ক এসএসসিতে আছে, এবং সেটা তোমরা নিশ্চিত করতে পারবা। তো চলো আমাদের ক্লাস শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে এ এন এবং ডাকে আর্টিকেল বলে। তো তোমরা সবাই জানো যে এ এন এবং ডাকে আর্টিকেল বলে। কার্য ও উৎপত্তি অনুযায়ী ইহারা সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে পরিগণিত হয়। আর্টিকেল কী হিসাবে পরিগণিত হয়? অ্যাডজেক্টিভ হিসাবে। আচ্ছা তাহলে কী করে অ্যাডজেক্টিভ, আর্টিকেল কী করে অ্যাডজেক্টিভ হয় চলো আমরা দেখিনি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখছে হি ইজ আ বয়, সে একজন বালক। আমরা জানি কি বয় একটা নাউন। তোমরা যারা পার্ট অফ স্পিচ পড়ছো তোমরা জানো যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। 8 প্রকারের মধ্যে নাউন হচ্ছে সর্বপ্রথম প্রকার, অর্থাৎ কোনো কিছু নাম হলেই সেটা হচ্ছে নাউন। ব্যক্তি বস্তু যেটাই নাম হোক না কেন সেটা নাউন। আর নাউনের আগে যেটা নাউনকে মডিফাই করে, নাউনের পূর্বে বসে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে বয় হচ্ছে নাউন এবং এ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা। তাহলে এ যদি অ্যাডজেক্টিভই হয় তাহলে আমরা একে কেন আর্টিকেল বলতেছি? এখানে যেমন আমরা বললাম যে এ এন এবং দাকে আর্টিকেল বলে। এ এন এবং দা আর্টিকেল হওয়া সত্ত্বেও এখানে যেহেতু অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই পার্ট অফ স্পিচ কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে হবে যে এ শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। তাহলে এখানে যেই লেখাটা আছে তোমরা দেখতে পাচ্ছ কার্য ও উৎপত্তি অনুযায়ী ইহারা সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে পরিগণিত হয়। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে পরিগণিত হয়েছে। দেন কারণ ইহারা নাউনকে কোয়ালিফাই করে, যেমন তোমরা দেখলা নাউনকে কোয়ালিফাই করলো, তবে অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেলের পার্থক্য রয়েছে। যে অ্যাডজেক্টিভ যদিও আর্টিকেল যদিও আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, তারপরেও এদের মধ্যে যে আমাদের পার্থক্য আছে, সে পার্থক্যটা কি দেখো? পার্থক্য এক, অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্পারিজন আছে কিন্তু আর্টিকেলের ডিগ্রি অফ কম্পারিজন নাই। তোমরা জানো ডিগ্রি অফ কম্পারিজন অ্যাডজেক্টিভের আছে, অর্থাৎ
গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট। এই যে যেমন ডিগ্রি অফ কম্পারিজন, এই ডিগ্রি অফ কম্পারিজনগুলো আর্টিকেলে বিদ্যমান, এগুলো কিন্তু এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভে বিদ্যমান, কিন্তু এগুলো আর্টিকেলে নাই। এই ডিগ্রি অফ কম্পারিজন তোমাদের অ্যাডজেক্টিভের জন্য অনেকটা প্রয়োজন, আর্টিকেলে এগুলো নাই বলেই আর্টিকেলের সাথে আমাদের অ্যাডজেক্টিভের একটু বৈসাদৃশ্য বিদ্যমান। দ্বিতীয় নম্বরে আমাদের যে পার্থক্য আছে সেটা হচ্ছে অধিকাংশ অ্যাডজেক্টিভ প্রেডিকেট ভার্বের পরে বসতে পারে, কিন্তু আর্টিকেল প্রেডিকেট হিসাবে বসতে পারে না। আচ্ছা, আমাদের আগে জানতে হবে যে প্রেডিকেট ভার্ব কি। হি সিংস আ সং, সে একটি গান গায়। এখানে হিটা সাবজেক্ট এবং বাকি প্রয়াটুকি হচ্ছে প্রেডিকেট, এবং যেহেতু এখানে সিং শব্দটা ভার্ব, এই কারণে এই সিং শব্দটাকে বলা হয় প্রেডিকেট ভার্ব। তাহলে আমাদের বাক্যে আমরা খুঁজে পাবো কি, প্রেডিকেট, সাবজেক্ট এবং প্রেডিকেট। মেইন সাবজেক্ট তোমরা বুঝতে পারবা যে সাধারণত নাউন হিসাবে ব্যবহৃত হয়, বাকি শুরুতে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়, এবং তারপরে যতটুকু থাকবে সবই হচ্ছে প্রেডিকেট। এবং এই প্রেডিকেটের যে ভার্বটা, সেই ভার্বটাকে বলা হচ্ছে প্রেডিকেট ভার্ব। তাহলে আমরা এখানে ক্লিয়ার হচ্ছে যে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মধ্যে মিল থাকলেও দুইটা জায়গায় অমিল আছে। সেটা হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন অ্যাডজেক্টিভের আছে, এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভ প্রেডিকেট ভার্বের পরে বসতে পারে, কিন্তু আর্টিকেল প্রেডিকেট ভার্বের পরে বসতে পারে না। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে অরিজিন অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের যে উৎপত্তি, আর্টিকেল কোথা থেকে এসেছে আর কি। অন এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বা অ্যান। এই যে অন শব্দটা আছে, এর সংক্ষিপ্ত এখান থেকে হচ্ছে আমাদের এ বা অ্যান আসছে। অন মানেও যেমন একটি, এ বা অ্যান মানেও একটি, এই অন থেকে এ বা অ্যান আসছে আমাদের। দেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, ডেজ, ডোজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দা। তোমরা জানো হচ্ছে প্রোনাউন কয় প্রকার, প্রোনাউন হচ্ছে 8 প্রকার। প্রোনাউনও হচ্ছে পার্ট অফ স্পিচের একটা প্রকার। তো প্রোনাউনও আমাদের 8 প্রকার। 8 প্রকার প্রোনাউনের মধ্যে তোমরা দেখবা একটা প্রকার আছে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর 4টা বিষয় আছে, অর্থাৎ এই যে দিস, দ্যাট, ডেজ, দোজ। দিস মানে এটি, দ্যাট মানে ওটি, ডেজ মানে এইগুলো, দোজ মানে ওইগুলো। তাহলে এই এর 4টা সংক্ষিপ্ত রূপ মিলে হচ্ছে দা। অর্থাৎ সেটা দূরে থাকুক কাছে থাকুক, উভয় অবস্থায় আমরা আর্টিকেল হিসাবে দাকে নিয়ে এই 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করব। তারপর তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল হচ্ছে সাধারণত 2 প্রকার, ইনডিফিনিট আর ডেফিনিট। এই যে দেখো ইনডিফিনিট আর্টিকেল মানে কি, তোমরা যদি বাংলা করতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রকারভেদ মনে রাখা আরো সহজ। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, আর ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট। ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল এই 2 প্রকার নিয়ে হচ্ছে আর্টিকেল গঠিত। ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে, ডেফিনিট আর্টিকেল কাকে বলে, চলো আমরা দেখিনি। ইনডিফিনিট আর্টিকেল এ এবং অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলে, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে বোঝায়। অর্থাৎ এ বা অ্যান এগুলো হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায়, যেটা নির্দিষ্ট না। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসে। কোথায় বসে দেখো, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে। এটা মনে রাখতে হবে আমাদের। আমরা এ বা অ্যান দিয়ে যে কোনো তোমরা উদাহরণ দাও না কেন, আমরা বলতে পারি যে আমরা যদি শি ইজ আ গার্ল বা হি ইজ ট্যালেন্টেড বয়, হোয়াট এভার উই সে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা আচ্ছা
আচ্ছা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে শি ইজ আ গার্ল, সে একজন কি বালিকা। এখানে গার্লটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, কারণ আমরা এ দিয়ে তাকে সিঙ্গুলার করে ফেলছি। গার্লের প্লুরাল কি? গার্ল শব্দটার প্লুরাল হচ্ছে গার্লস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গার্লটা প্রথমত সিঙ্গুলার এবং কাউন্টেবল, আমরা গণনা করতে পারি বালিকাদের। তেমনি হি ইজ আ ট্যালেন্টেড বয়, সে একজন কি ট্যালেন্টেড বালক। এখানেও দেখো বয়টাকে আমরা এ দিয়ে নির্দিষ্ট করেছি, এবং নির্দিষ্ট করেছি কারণ বয়টা হচ্ছে গণনাযোগ্য, বয়টাকে আমরা কাউন্ট করতে পারি এবং বয়টা সিঙ্গুলার। বয়ের প্লুরাল কি? বয়েস। আমরা কিন্তু বয়েস লিখি না এখানে। তাহলে এস যেখানে বসতেছে কিংবা অ্যান যেখানে বসবে সব জায়গায় আমাদের কি হবে? সিঙ্গুলার কাউন্টেবল হবে। অর্থগত দিক থেকে এ এবং অ্যান এর মধ্যে কোনো পার্থক্য নেই। এ মানেও একটি, অ্যান মানেও একটি। তবে ব্যবহারের দিক থেকে ইয়াদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন দেখো, হি বট আ পেন, সে একটি কলম কিনেছে, এখানে এ বসছে। দ্য বয় টুক অ্যান এগ, বালকটি একটি ডিম নিয়েছে। তো এখানে দেখো, এখানে এগের পূর্বে অ্যান বসছে এবং এর পেনের পূর্বে এ বসছে। তাহলে ব্যবহারগত যে একটু পার্থক্য, সেই পার্থক্য তো তোমরা জানো, কারণ ভায়োল যে পাঁচটি তোমরা জানো, ভায়োল পাঁচটি কি কি? এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটার পূর্বে, এই পাঁচটা যদি হয় শুরুতে, কোনো শব্দের শুরুতে যদি এই পাঁচটা বসে, তাহলে পাঁচটার যে কোনো একটি বসে, তাহলে সেটা আমাদের অ্যান হিসাবে পরিগণিত হবে। আর যদি আমাদের কনসোনেন্ট হিসাবে শুরু হয়, অর্থাৎ এই যে দেখো আমাদের এ, ই, আই, ও, ইউ, এই যে পাঁচটা ভায়োল, এই ভায়োল যদি কোনো শব্দের শুরুতে আসে, যেমন এখানে দেখো এগ, ই শব্দটা আসছে কিনা দেখো তো, ই অক্ষরটা, এই দেখো ই আছে। ই থাকার কারণে এখানে অ্যান বসছে, এবং এখানে কনসোন্যান্ট বাকি যে 21টা আছে আমাদের কনসোন্যান্ট, সেই 21টা থাকার কারণে এ বসছে। অর্থাৎ ভায়োল হলে অ্যান এবং কনসোন্যান্ট হলে এ বসে। দেন দেখো ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা কি? ডেফিনিট আর্টিকেল হচ্ছে দাকে ডেফিনিট আর্টিকেল বলে, কারণ ইহা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে বসে। অর্থাৎ ডেফিনিট যে আর্টিকেল, এটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের উপরে বসতে পারে, উভয়ের সাথে বসতে পারে। যেমন আমরা যদি বলি আচ্ছা, এখানে আমরা ডেফিনিট আর্টিকেলের সংজ্ঞা এক্সাম্পল দিচ্ছিলাম। দেখো, আই স দ্য বয়েজ স্মাইলিং, আমি বালকগুলোকে কি করতে দেখছিলাম? স্মাইল করতে, হাসতে। এই যে দ্য বয়েজ, দেখো ডা নিয়ে আসছি আমরা কোথায়? বয়েসের পূর্বে। বয়েস শব্দটা কি আমাদের? বয়েস শব্দটা হচ্ছে প্লুরাল, বয়ের সিঙ্গুলার কি? বয়। তাহলে এখানে যদি বয় দিতাম তবুও হয়তো, বয়েস দিলাম তবুও হবে, কারণ হচ্ছে দা শব্দটা বা দা আর্টিকেলটা দুইটার পূর্বেই বসে এবং নির্দিষ্ট করে বোঝাই। দেন তাহলে আমরা ক্লিয়ার হলাম। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট এবং ডেফিনিট। ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান, অনির্দিষ্ট করে যাকে বোঝাই, এবং দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কোনো শুরুতে বসলে, কোনো শব্দের শুরুতে বসলে, কোনো নাউনের পূর্বে বসলে আমাদের বুঝতে হবে সেটা নির্দিষ্ট করে বোঝাইছে, এই কারণে ডেফিনিট আর্টিকেল সেটা হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা তোমাদের কমেন্ট করতে বলছিলাম যে কে কোথা থেকে দেখতেছো একটু জানাও। আচ্ছা, একজন লেকচার দেরি হলো, এত দেরি হলো স্যার, আসলে আমাদের কারেন্ট চলে গেছিলো, বিদ্যুৎ জনিত সমস্যার কারণে আমরা যথাসময়ে ক্লাস শুরু করতে পারি নাই। তো তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা বুঝতে পারতেছো কিনা, কিংবা তোমাদের যা বোঝালাম এতক্ষণে তাতে কোনো সমস্যা আছে কিনা।
হাফিজুর রহমান ঝালকাঠি জেলা থেকে দেখতেছেন। আচ্ছা, তোমরা এই আমরা যা বুঝাইছি এতক্ষণে তাতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা তোমরা একটু কমেন্ট করে জানাতে থাকো আমাদের। আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এ এবং এন এর বেসিক রুলস আমরা তোমাদের বলেছি যে আমরা একেবারে প্রথম থেকে শুরু করছি এই কারণ তোমরা অনেকেই জানিয়েছো যে তোমাদের বেসিক দুর্বল। দ্যাটস ওয়াই আমরা ভাবছি যে তোমাদের প্রথম থেকে শুরু করে যদি একবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের একটু ধারণা দেওয়া যায় অ্যাডভান্স পর্যন্ত, তাহলে তোমাদের যে পরীক্ষা হবে পরীক্ষায় যারা আগে প্রস্তুতি নেয়নি তাদের জন্য যেমন উপকার হবে, যারা আগে প্রস্তুতি নিয়েছেও তাদের ক্ষেত্রেও একটা ঝালাই করা হয়ে যাবে ইনশাল্লাহ। দ্যাটস ওয়াই আমরা একেবারে বেসিক থেকেই তোমাদের আর্টিকেল শুরু করছি। তাও এখানে সব কিছু আমরা ইনক্লুড করি নাই, কারণ তোমরা গ্রামারে দেখতে পারবা যে অনেক হিউজ রুলস আছে। আমরা কেবল সেইগুলোকে এখানে ইনক্লুড করছি যেগুলো তোমাদের আসার সম্ভাবনা আছে এবং যেগুলো জানলে তোমাদের আর্টিকেল সম্পর্কে একটা ধারণা আসবে। তো দেখো তোমরা এ এবং এন এর বেসিক রুলস, যদিও আমরা জানি ভায়োল হলে এন বসে আর কনসোনেন্ট হলে এ বসে, যেটা আমি তোমাদেরকে বললাম, তবে এই নিয়মটি পূর্ণাঙ্গ নিয়ম নয়। পরিপূর্ণ নিয়ম জানতে গেলে ভায়োল সাউন্ড উচ্চারণ জানতে হবে, অর্থাৎ ভায়োল যে সাউন্ডের উচ্চারণ সেটা আমাদেরকে জানতে হবে। এই যে ভায়োল লেটার পাঁচটি আমি যেটা তোমাদেরকে বললাম যে এ, ই, আই ও ইউ, এই পাঁচটা সাউন্ডের উচ্চারণ, আবার ভায়োল সাউন্ড হচ্ছে পাঁচটি, এ, ই, অ, আ। এই যে পাঁচটা সাউন্ড, এই সাউন্ড হলে তার পূর্বে অ্যান বসবে। চলো আমরা দেখিনি। এই পাঁচটি সাউন্ড যেখানে হবে তার পূর্বে অ্যান বসাতে হবে। এমনকি কনসোনেন্ট হলেও এই পাঁচটির মতো কোনো ওয়ার্ডের শুরুতে উচ্চারণ হলে অ্যান হবে। অর্থাৎ আমরা অনেস্ট শব্দটা কি, এইচ দিয়ে শুরু হয়েছে। এইচ কি ভায়োল? এ দেখো ভায়োল হচ্ছে পাঁচটা, এ, ই, আই ও ইউ, কিন্তু এইচটা আমাদের কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর পূর্বে আমরা যদি বসাই তাহলে কি বসাবো? অ্যান অনেস্ট। কি জন্যে? কারণ অনেস্টের উচ্চারণ হচ্ছে এটা অনেস্ট। যেহেতু অ দিয়ে শুরু হয়েছে, দেখো তোমরা ভায়োলের উচ্চারণ আমরা যে পাঁচটা এর মধ্যে অ আছে কিনা, অ আছে। তো অ দিয়ে যেহেতু এই উচ্চারণ হয়েছে, যার কারণে এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর পূর্বে আমাদের অ্যান বসাইছি আমরা। তোমরা এটা মনে রাখবা, এই পাঁচটা ভায়োল সাউন্ড মনে রাখলে তোমাদের বেসিক নিয়মে আর কোনো ভুল হবে না, তোমরা এ বা অ্যান বসাতে পারবা। আরেকটি কথা মনে রাখতে হবে, ভায়োল লেটার হলেও তার উচ্চারণ যদি ভায়োল সাউন্ডের মতো না হয় তবে অ্যান বসানো যাবে না। অর্থাৎ কোনোটা ভায়োল লেটার আছে, ও আছে বা ইউ আছে, তার সত্ত্বেও তার পূর্বে আমাদের এ বসতে পারে। যেমন দেখো এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ই আছে না, মানে ইউরোপিয়ান মানে হচ্ছে একজন ইউরোপিয়ান ব্যক্তিকে বোঝাচ্ছে যে একজন ইউরোপিয়ান, সেটা অনির্দিষ্ট করে। যেহেতু এ বসে, এ হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তির বস্তুর পূর্বে বসে, তাই একটা এই ব্যক্তিটা অনির্দিষ্ট। তো এখানে দেখো যে ই বসছে না আমাদের, এই ইট কোথায় আছে? ভায়োলে আছে। ভায়োলে থাকলে আমাদের এর পূর্বে কি বসে? অ্যান বসে। কিন্তু আমাদের কি এখানে অ্যান বসছে, এখানে বসছে এ। কেন এ বসছে? কারণ এই ই এর উচ্চারণটা ইউ এর মতো হয়েছে। যখন ই এর উচ্চারণটা ইউ এর মতো হবে কিংবা ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হবে, তখন সেটা হচ্ছে আমাদের কনসোনেন্ট হবে। এই উচ্চারণটা আমরা লিখলে কি লিখব? ইউরোপিয়ান। দেখো ইউরোপিয়ান লিখবো আমরা, তাই না? তাহলে ইউ এখানে আসছে না, ইউ এর মতো উচ্চারণ হলে তার পূর্বে এ বসে। তো এই যে বেসিক কিছু রুলস আছে, এগুলো তোমাদের জানতেই হবে, কারণ এগুলো আর্টিকেলের একেবারে বেসিক, এবং আর্টিকেল সম্পর্কে অ্যাডভান্স ধারণা রাখতে হলে আগে এগুলো তোমাদেরকে জানতে হবে। আর্টিকেল তিন জায়গায় বসে।
যথাক্রমে নাউনের পূর্বে আর্টিকেল নাউন প্লাস আর্টিকেল প্লাস নাউন, যেমন দেখতে পাচ্ছে আ পেন। আমরা আরও কি বলতে পারি, যেমন ধরো আ বয়, এখানে এটা কি আর্টিকেল এবং বয়টা হচ্ছে নাউন। নাউন হয়ে বয়টা কি, আবার বয়টা নাউন এবং এটা আর্টিকেলে, নাউনের আগে আর্টিকেল বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এ একজন বালককে নির্দিষ্ট করে বলছে, অনির্দিষ্ট করে বলছে এবং নির্দিষ্ট। এখানে একটা সমস্যা হতে পারে যে এ বয় একটা বালকটি, তাহলে তো নির্দিষ্ট হওয়ার কথা, কিন্তু নির্দিষ্ট না। এই কারণে যখন আমরা দা বয় বলবো তখন সেটা নির্দিষ্ট, এবং এ বয় বলতে যে কোনো বালক হতে পারে। সেই বালকটা তোমার পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে, কিংবা তুমি তাকে চেনো, কিংবা সে একবার আর কি অনির্দিষ্ট। যে কোনো বালককে আমরা এ বয় বলতে পারি। কিন্তু দা বয় মানে বালকটি, নির্দিষ্ট করে কোনো একটা বালককে দেখিয়ে বলছে দা বয়। এই যে পার্থক্যটা, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এ এবং অ্যান, এই দুইটা হচ্ছে অনির্দিষ্ট এবং দা হচ্ছে নির্দিষ্ট শব্দের পূর্বে বসে, নির্দিষ্ট শব্দের পূর্বে দা বসে। আর্টিকেল যে 3 জায়গায় বসে তার মধ্যে একটা হচ্ছে নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে এবং অ্যাডভার্বের পূর্বে। তো নাউনের পূর্বে আমরা দেখলাম যে এ পেন বসছে, আবার অ্যাডজেক্টিভের পূর্বে কি বসছে, এ কালারফুল পেন, একটি রঙিন কলম। আবার অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল কীভাবে বসছে, আ ভেরি কালারফুল পেন। তাহলে আমরা যদি এরকম একটা উদাহরণ দিই যেখানে 3টাই আছে, তাহলে কি বলতে পারি, আ ভেরি ক্লেভার বয়, একটি কি খুবই চালাক বালক। এখানে দেখো বয় শব্দটা কি আমাদের নাউন, ক্লেভার শব্দটা অ্যাডজেক্টিভ, ভেরি শব্দটা অ্যাডভার্ব এবং এ শব্দটা কি আর্টিকেল। তাহলে আ ভেরি ক্লেভার বয়, এখানে কি আসছে, এ বসছে অ্যাডভার্বের আগে, এবং এটা কাকে বোঝাচ্ছে, কিন্তু এই বালকটাকেই বোঝাচ্ছে। আর্টিকেল কিন্তু নাউনের পূর্বেই বসে সাধারণত, এবং নাউনকেই আমাদের নির্দিষ্ট অনির্দিষ্ট করে আর্টিকেল। দাঁত থাকলে নির্দিষ্ট করে বোঝাই এবং আ বা অ্যান থাকলে অনির্দিষ্ট করে বোঝাই। তাহলে এখান থেকে আমরা যেটা ক্লিয়ার হলাম সেটা হচ্ছে আর্টিকেল 3 জায়গায় বসে, নাউনের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডভার্বের পূর্বে। যেখানেই বসে না কেন আমাদের আর্টিকেলটা কি করে, আর্টিকেলটা আমাদের সর্বদাই নাউনকে তোমার নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট করে। এখন আমরা কিছু বেসিক রুলস দেখব। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেসিক রুলস, কোনো ওয়ার্ডের শুরুতেই ভায়োল সাউন্ড, অর্থাৎ যে সাউন্ডগুলো আমরা একটু আগে দেখলাম, ভায়োল সাউন্ড হলে কি হবে, অ্যান বসে, তবে ওই নাউনটি অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল হতে হবে। অর্থাৎ ভায়োল সাউন্ডটি হলে আমরা কি বললাম, এ বা অ্যান কখন বসে, কনসোনেন্ট হলে এ এবং ভায়োল হলে অ্যান। তবে যখন ভায়োল সাউন্ড হবে সেটা কনসোনেন্ট হলেও আমাদের অ্যান বসাতে হবে, এবং সেটা অবশ্যই কী হবে, সিঙ্গুলার কাউন্টেবল। এখানে আমি তোমাদের এক্সাম্পল দিয়েছি, দেখো তোমরা, চাইল্ডহুড অর বয়হুড ইজ ড্যাশ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড। এটা আসছে তোমাদের ঢাকা বোর্ড 2019-এ। তোমাদের বোর্ড কোশ্চেন থেকে এই উদাহরণটা নিয়েছি আমি। দেখো তোমরা, এখানে লেখা আছে চাইল্ডহুড অর বয়হুড, যে বাল্যকাল অথবা শৈশবকাল, ইজ ড্যাশ কি হয়, ম্যানস ফর্মেটিভ পিরিয়ড, একজন মানুষের গঠনের পিরিয়ড, গঠনের সময়। এখানে কি হবে আমাদের, ম্যানস ফর্মেটিভ পিরিয়ড। এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা আগে দেখতে হবে আমাদের। দেখো এখানে এম এ এন আছে, ম্যানের প্লুরাল কি, ম্যানের প্লুরাল হচ্ছে মেন, তাহলে এটা সিঙ্গুলার আছে। আর সিঙ্গুলার আছে এবং কাউন্টেবল আছে। ম্যানদের কি গণনা করা যায় নাকি যায় না, অবশ্যই গণনা করা যায়। ম্যান যেহেতু গণনা করা যায় এবং এটা যেহেতু সিঙ্গুলার, দুইটা আমরা দেখলাম হচ্ছে সবটা সিঙ্গুলার এবং কাউন্টেবল পূর্বে এ বা অ্যান বসে। তাহলে আমরা এটা আগে সিঙ্গুলার দেখলাম, এর প্লুরাল হচ্ছে মেন, দেন এটা দেখলাম যে মেন কাউন্টেবল, তাহলে এর পূর্বে আমাদের এ বা অ্যান বসবে। তো এখানে কি বসবে আমাদের, যেহেতু ম দিয়ে শুরু হচ্ছে, উচ্চারণটা করছে ম্যান, তাহলে এ বসবে। চাইল্ডহুড অর বয়হুড ইজ আ ম্যানস ফর্মেটিভ পিরিয়ড। দেন 2 নম্বরে দেখো, ড্যাশ অনেস্ট ম্যান অ্যাবস্টেইনস ফ্রম করাপশন, মানে হচ্ছে দুর্নীতি থেকে সৎ মানুষ কী করে, দূরে থাকে। তো এখানে দেখো, এটা আছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2019-এ।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেস্ট ম্যান, এখানে আমাদের কোনো আর্টিকেল দেওয়া নাই। এখানে আমরা আর্টিকেল হিসাবে কি ইউজ করতে পারি? দেখো অনেস্ট শব্দটার উচ্চারণ আমি এর আগে বললাম তোমাদের, অ দিয়ে যেহেতু শুরু হচ্ছে, আমরা জানি আর্টিকেল উচ্চারণ 5টা, এবং এই 5টা হচ্ছে এই যে এই 5টার একটা উচ্চারণ দিয়ে যদি তোমার কনসোনেন্টও শুরু হয় তবুও সেটা কি হবে? অ্যান হবে। তাহলে অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেইন ফ্রম হিম ফ্রম করাপশন। দেন 3 নম্বরে দেখো মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। আমি একটু আগে বললাম যে যদি ইউর মতো উচ্চারণ হয়, অর্থাৎ এই যে দেখো এটা তোমরা মনে রাখবা, যদি ইউ এর মতো উচ্চারণ হয় কোনো ই দিয়ে থাকুক বা ইউ দিয়ে থাকুক, যেমন ইউরোপিয়ান, এখানে ইউ আসতেছে না আগে, এবং ইউ আসার কারণে কিন্তু এখানে মিস্টার ব্রাইট ইজ ইউরোপিয়ান হবে। কেন হবে? এখানে কিন্তু ই আছে আমাদের, ই কি আমাদের ভায়োল থাকা সত্ত্বেও তার আগে কেন আমরা এই আর্টিকেলকে কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে এখানে ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউরোপিয়ান। এটা হচ্ছে বরিশাল বোর্ডে 2019 সালে। দেন দেখো 4 নম্বরে হি ইজ ড্যাশ ইংলিশম্যান, এটা আসছে বরিশাল বোর্ড 2019। ইংলিশম্যান, ইংলিশ কি দিয়ে শুরু হচ্ছে উচ্চারণ? তোমরা আগে উচ্চারণটা খেয়াল রাখবা। দেখো ইংলিশ ই দিয়ে শুরু হচ্ছে না, আমাদের কি ভায়োল সাউন্ডে ই আছে? এই দেখো ই আছে। তাহলে ই দিয়ে যখন শুরু হচ্ছে তার আগে আমাদের ভায়োল সাউন্ড হলে অ্যান হবে। তাহলে হি ইজ অ্যান ইংলিশ ম্যান। তাহলে তোমরা ক্লিয়ার এখান থেকে যে আমাদের মূলত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই ভায়োল সাউন্ড, এই 5টা মনে রাখতে হবে। এই 5টা যদি আমরা মনে রাখতে পারি তাহলে নর্মালি আমাদের কোনো সমস্যা হবে না আর্টিকেলের ক্ষেত্রে। দেখো 2 নম্বর রুল, অ্যাব্রিভিয়েশন বা শব্দ সংক্ষেপ এর প্রথম অক্ষরটি ভায়োল সাউন্ড অর্থাৎ অ, আ, রস্যৌ, এ, ও, এ এর মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, এবং এরূপ উচ্চারিত না হলে এ বসে, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। কিন্তু এখানে মেইন ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাব্রিভিয়েশন, শব্দ সংক্ষেপ। অর্থাৎ এই দেখো হি ইউজ টু বি ড্যাশ FBI এজেন্ট, FBI এজেন্ট, এটা আসছে কি সিলেট বোর্ডে 2019 সালে। দেখো FBI উচ্চারণ কি হচ্ছে? আগে এফ আসতেছে, এফ এ আছে কিনা? দেখো এ আছে। তাহলে এখানে আমাদের এফ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে আমাদের কি বসাতে হবে বলতো? অ্যান বসাতে হবে। তোমরা দেখলে যে এখানে কিন্তু আমাদের উচ্চারণগুলোই মেন। উচ্চারণ যেহেতু এফ আসতেছে, FBI, এফ এর উচ্চারণ কি? এফ, এ আসতেছে আগে, যার কারণে আমাদের কি হচ্ছে এখানে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও অ্যান বসাতে হচ্ছে। ঠিক তেমনই 2 নম্বর দেখো তোমরা, কামাল ইজ ড্যাশ HH, দেখো এইচ এর উচ্চারণ কি? এ দেখো এইচ, এ আছে না? তাহলে এ থাকার কারণে কি হবে? এন হবে। কামাল ইজ অ্যান HH এক্সামিনি অফ দিস ইয়ার। এখানে দেখো এই উচ্চারণটা এ আছে না? এ আছে এখানেও, যার কারণে এখানেও আমাদের অ্যান বসলো। দেন এখানে দেখো 3 নম্বরে হি ইজ ড্যাশ MBBS, দেখো MB আগে এম আসতেছে না, এ আসতেছে না, এ আসার কারণে এখানেও আমাদের অ্যান বসবে। অর্থাৎ এই 3 জায়গায় কিন্তু আমাদের উচ্চারণে দেখো এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এটাও কনসোনেন্ট, এটাও কনসোনেন্ট, একটাও কিন্তু ভায়োল না। আমরা ভায়োল যে 5টা জানি কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টার মধ্যে একটাও কি আসছে? দেখো এম নাই, এইচ নাই, এফ নাই, এই 3টাই নাই। কিন্তু তারপরেও এইগুলো পূর্বে কেন অ্যান বসছে? কারণ ভায়োল না থাকলেও ভায়োল সাউন্ড আসছে। ভায়োল সাউন্ডগুলো আমাদের মনে রাখলে আমাদের রুল 2 নম্বর কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো 3 নম্বর রুলে আমরা যেটা দেখতে পাচ্ছি, তুলনা করা, অর্থাৎ ওই রকম একজন বা কারো মতো একজন বোঝাতে প্রপার নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। অর্থাৎ তুলনা করা বোঝালে আমাদের প্রপার নাউনের পূর্বে এ বা অ্যান ব্যবহৃত হবে। যেমন দেখো হি থিংস হি ইজ ড্যাশ মেসি, এখানে তুলনা করা বোঝাচ্ছে, এবং দেখতে হবে যে এক্ষেত্রে প্রপার নাউনটি কমন নাউন হয়ে যায়। এই যে প্রপার নাউনটি এখানে কমন নাউন হিসাবে ইউজ হবে। তাহলে এখানে দেখো তুলনা করা বোঝাচ্ছে এবং এটা সিঙ্গুলার, তো এখানে কি আসবে? হি থিংস হি ইজ মেসি এর উচ্চারণ কি হচ্ছে? ম দিয়ে শুরু হচ্ছে না, তাহলে এখানে এই বসবে। হি ওয়ান্টস টু বি শেক্সপিয়ার, সে কি হতে চাই? শেক্সপিয়ার হতে চাই। এখানেও এ, কারণ ভায়োল সাউন্ডটা খেয়াল করবা, ভায়োল সাউন্ড যদি হয় তাহলে অ্যান্ড, ভায়োল সাউন্ড যদি না হয় তাহলে এ।
দ্য ইয়ং ম্যান ওয়ান্টস টু বি ড্যাশ পয়েট, এখানে কি হতে পারে বলো তো? পয়েট। প্রথমে কি আছে? প। তাহলে দেখো উচ্চারণ যেহেতু প আসতেছে তাহলে আমাদের ভাওয়েল সাউন্ড নাই, তার কারণে এ হলো। তোমরা দুটা রুলসে খেয়াল করলে আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে ভাওয়েল সাউন্ডটা আমাদের মনে রাখা। রুল নাম্বার 4, রুল নাম্বার 4 তোমরা দেখতে পাচ্ছ নাউনের পূর্বে ফিউ, লিটিল, লট, অফ, গো, ডিল, গুড ম্যানি, গ্রেট ম্যানি থাকলে এ বসাতে হয়। যেমন ড্যাশ গ্রেট ম্যানি, গ্রেট ম্যানি আছে না? দেখো গ্রেট ম্যানি আছে, তার মানে তার উপরে এ বসবে। কেন এ বসবে? দেখো এখানে পিপুল, গ্রেট ম্যানি পিপুল লেইড ডাউন দেয়ার লাইফস, তাদের জীবনটাকে কি করে? উৎসর্গ করে। লেইড ডাউন মানে উৎসর্গ করা। দেয়ার লাইফস ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশের স্বাধীনতার জন্য অনেক মানুষ কি করে? তাদের জীবনটাকে উৎসর্গ করে। এই যে এগুলো তোমরা মনে রাখবা, ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল, গুড ম্যানি, গ্রেট ম্যানি, এইগুলো যেখানেই বসবে না কেন তার পূর্বে আমাদের সর্বদা এ বসবে। হি লস্ট ড্যাশ বুকস, ড্যাশ ফিউ বুকস হি হ্যাড, সে হারিয়ে ফেলেছে কি? ফিউ মানে কি বলতো? ফিউ মানে মোটেও না বা একটুও না। আর ফিউ যদি আমরা দিই তাহলে হচ্ছে অল্প একটু। ফিউ এর আমাদের কি আছে বলতো? এ ফিউ বা শুধু ফিউ আছে একটা, আর একটা হচ্ছে দা ফিউ। ফিউ মানে, ফিউ সাধারণত কাউন্টেবল আমাদের পূর্বে বসে, এবং এটা মানে হচ্ছে কিছুই না। আর ফিউ মানে, আচ্ছা আমি যদি একটা উদাহরণ দিই, আই হ্যাভ ফিউ প্রবলেমস, মানে আমার প্রবলেম নাই বললেই চলে। আমি যদি বলি আই হ্যাভ ফিউ প্রবলেমস, আমার অল্প কিছু প্রবলেম আছে, তাহলে বোঝাবে। ফিউ মানে অল্প কিছু বোঝাবে, এবং দা ফিউ মানে অল্প কিছু তবে যতটুকু বোঝাবে তার সব। তাহলে ফিউ এর যে তিনটা তোমরা মনে রাখবা, ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে। ফিউ মানে হচ্ছে, তুমি যদি বলো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললেই চলে, এর অর্থ তাই হবে। এবং বলো যে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু বন্ধু আছে। এবং যদি বলো যে আই হ্যাভ দ্য ফিউ ফ্রেন্ডস, তাহলে আমার যে বন্ধুগুলো আছে তাদের সবই আছে আর কি, মানে এখানেও অল্প বোঝাচ্ছে, এখানেও অল্প বোঝাচ্ছে, এখানেও অল্প বোঝাচ্ছে। ফিউ মানে হচ্ছে অল্প, তবে এখানে এই ফিউ মানে একেবারে নাই বললেই চলে, এমন অল্প আর কি। তাহলে এখানে আমরা কি বললাম? যে ফিউর পূর্বে আমাদের এ বসছে। দেন দেখো শি ওয়ান্টেড অনলি ড্যাশ লিটিল ওয়াটার ইন হার গ্লাস, এখানে কি বসবে বলো তো? আর লিটিল ওয়াটার ইন হার গ্লাস, এ বসবে। কেন এ বসবে বলো তো? কারণ হচ্ছে দেখো তুমি, আমি যে ফিউ বললাম, ফিউ কখন বসে? হচ্ছে ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে, এটা মনে রাখবা। কাউন্টেবল নাউন ফিউ, আনকাউন্টেবল নাউন ফিউ, সরি ফিউ, লিটিল। দেখো এখানে কি বলছে? শি ওয়ান্টেড অনলি লিটিল ওয়াটার ইন হার গ্লাস, সে তার গ্লাসে কি অল্প পানি চেয়েছে। পানি যদি না চাইতো তাহলে আমরা লিটিল ইউজ করতে পারতাম, যেহেতু পানি চাইছে অল্প, সেটা এই কারণে আমরা লিটিল লিখবো। আর এখানে কেন আমরা ফিউ হলো না? তোমরা দেখো ওয়াটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ওয়াটার আনকাউন্টেবল। আনকাউন্টেবল হওয়ার কারণে আমাদের লিটিল ইউজ হয়েছে। যদি এখানে দেখো প্রথমে দেখো 2 নম্বরে বুক কাউন্টেবল, যার কারণে ফিউ আসছে। ওয়াটার আনকাউন্টেবল, যার কারণে লিটিল আসছে। দেখো রুল নাম্বার 5, এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন বোঝাতে হোয়াট, হাউ এরপরে এ বা এন বসে। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। হোয়াট দ্যাট সারপ্রাইজ ইট ওয়াজ, সারপ্রাইজ উচ্চারণ কি আসতেছে? সার আসতেছে, তাহলে এখানে এ। হোয়াট আ সারপ্রাইজ ইট ওয়াজ। দেন হোয়াট ড্যাশ আগলি রুম ইট ওয়াজ, আগলি উচ্চারণ কি আসতেছে? তাই না? যদি আগলি উচ্চারণ আসে তাহলে টা কি দেখতে হবে? ভাওয়েল সাউন্ডে আছে কিনা। ভাওয়েল সাউন্ড আমরা কি পড়ছিলাম? ভাওয়েল সাউন্ডে রস্যই উ রস্যৌ পড়ছিলাম, 5টা ভাওয়েল সাউন্ড আমরা পড়ছি। তো যেহেতু আছে, টা ভাওয়েল সাউন্ড, যার কারণে এখানে কি হবে? হট অ্যান্ড আগলি রুম ইট ইজ, এখানে এন হবে। 6 নম্বর রুল দেখো, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় কমন নাউনের পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়। অর্থাৎ
আর্টিকেল দাটা সিঙ্গুলার প্লুরাল যেটাই হোক না কেন তার পূর্বে বসতে পারে, কিন্তু এ বা অ্যান কেবলমাত্র সিঙ্গুলারের পূর্বে বসে। যেমন দেখো এখানে, দ্য ম্যান হুম নো বডি বিলিভস ক্যান নেভার বি গ্রেট ইন লাইফ। এমন মানুষ যাকে কেউ বিশ্বাস করে না সে কখনো গ্রেট হতে পারবে না তার জীবনে। এটা আছে তোমার রাজশাহী বোর্ড 2017। এখানে কি হবে আমাদের? দা হবে। হি অলওয়েজ অবেড, সে সর্বদা মান্য করেছে। কাদেরকে? কি মান্য করেছে? ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য কোচ, মানে কোচ যে ইনস্ট্রাকশন দিয়েছে, যে বিধিমালা দিয়েছে, সে সর্বদা তা মান্য করেছে। এই বিধিমালাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে কি? দা। এখানে দেখো ম্যানটা কি? ম্যানটা সিঙ্গুলার, তার পূর্বেও দা বসছে। ইনস্ট্রাকশন, এই দেখো এস আছে এখানে, এটা প্লুরাল, তার পূর্বেও দা বসছে। তার মানে দা শব্দটা আমাদের, দা আর্টিকেলটা সিঙ্গুলার প্লুরাল উভয়ের পূর্বে বসে। এটা আসছে কবে? দিনাজপুর বোর্ড 2017। 3 নম্বরে দেখো, হি বিলিভস দ্যাট অনেস্টি ড্যাশ ইজ ড্যাশ কি টু সাকসেস। অনেস্টি ইজ দ্য কি টু সাকসেস, এটা তোমরা সবাই জানো, এটাও সিলেট বোর্ড 2017-তে আসছে। তাহলে নির্দিষ্ট বোঝালেই আমাদের দা ইউজ করতে হবে। রুল নম্বর 7 দেখো তোমরা এখানে, প্রথমবার কোনো নাউন উল্লেখ করলে তার পূর্বে এ বা অ্যান বসে, দ্বিতীয়বার ওই একই নাউনটি আবার উল্লেখ হলে দা বসাতে পারে। অর্থাৎ তোমরা 1 নম্বর উদাহরণ খেয়াল করো, আই ফাউন্ড আ লিটিল ব্যাগ, আমি একটি লিটিল ব্যাগ খুঁজে পেয়েছি। সেটা কি? ড্যাশ ব্যাগ ওয়াজ ফুল অফ গোল্ডেন। এই দেখো এই ব্যাগটা কিন্তু আগে ইউজ হয়েছে নাউন হিসাবে, এবং যেহেতু দ্বিতীয়বার ওই একই নাউনটি উল্লেখ করলে আবার কি হবে? দা বসাতে হবে। তাহলে এখানে আমাদের দা বসাতে হবে। দেন 2 নম্বর উদাহরণ দেখো, উই স অ্যান ওল্ড ম্যান, আমরা কি দেখছি? একটা বয়স্ক মানুষকে দেখেছি, এবং এই বয়স্ক মানুষের কথা আবার আসছে। অর্থাৎ একই নাউন যদি পরবার আবার উল্লেখ আসে, তাহলে সেই নাউনের পূর্বে আমাদের দা বসাতে হবে। দে ভিজিটেড আ বিগ প্লেস, তারা কি করেছে? দে ভিজিটেড আ বিগ প্লেস, তারা পরিদর্শন করেছে বড় একটা জায়গা, এবং এই দেখো এই প্লেস আবার এখানে আছে, এবং তার পূর্বে আমাদের শূন্যস্থান আছে। তাহলে আমরা কি জানি যে একই নাউন যখন আবার ইউজ হচ্ছে তখন তার পূর্বে আমাদের দা বসাতে হবে, আবারও এখানে দা। সো তোমরা এটা ক্লিয়ার হলা যে কোনো নাউন যদি প্রথমবার একবার ইউজ হয় এবং সেই নাউনটা যদি পরে আবার আসে এবং তার পূর্বে শূন্যস্থান থাকে, তাহলে সেখানে আমাদের দা দিয়ে সেটা ফিল আপ করতে হবে। রুল নাম্বার 8 দেখো, অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের যেহেতু কোনো প্লুরাল ফর্ম হয় না, তাই অ্যাডজেক্টিভ দ্বারা বিষয়, শ্রেণী বা জাতিকে নির্দেশ করলে তার পূর্বে দা বসে, এবং এটি প্লুরাল কমন নাউন হিসাবে কাজ করে। এক্সাম্পল, আচ্ছা, ড্যাশ রিস অলওয়েজ হেল্প দ্য পোর। এই যে রিস, সাধারণত রিস মানে কি? ধনী। এটা একটা নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। রিস ম্যান আমরা কি বলি? এই যে রিস ম্যান, রিস শব্দটা কি? ম্যানটা হচ্ছে নাউন এবং রিস হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ দিয়ে যখন কোনো কি হচ্ছে আমাদের বিষয়, শ্রেণী, জাতিকে নির্দেশ করতেছে, তাহলে তার পূর্বে দা বসবে। যেহেতু এখানে একটা জাতিকে নির্দিষ্ট করতেছে, আচ্ছা ধনী যারা, তারা কি করে? গরিবদেরকে সাহায্য করে, যদিও করে না, কিন্তু এখানে যেহেতু উদাহরণ আসছে তোমাদের, তাই এখানে আমাদের ইউজ করতে হবে দা। দেন 2 নম্বর উদাহরণ দেখো তোমরা, ড্যাশ দিস অনেস্ট ম্যান, দিস অনেস্ট আর এনিমি অফ দ্য অনেস্ট। অর্থাৎ যারা হচ্ছে অসৎ তারা কি? যারা সৎ তাদের শত্রু। তাহলে এখানেও আমাদের নির্দিষ্ট করে যারা অসৎ তাদের সবাইকে বুঝাইছে, এক জাতীয় অনেক কি, এখানেও আমাদের দা বসবে। 3 নম্বরে দেখো, ড্যাশ ব্রেভ আর লাইকড বাই দ্য পিপুল অফ আওয়ার সোসাইটি, মানে যারা সাহসী তারা কি হয়? আমাদের সোসাইটির মানুষের দ্বারা পছন্দনীয়, অর্থাৎ তাদের যারা সাহসী তাদেরকে আমাদের সোসাইটির মানুষ পছন্দ করে। এখানেও কিন্তু ব্রেভ একটা জাতি, এই ব্রেভ দ্বারা যারা সাহসী জাতি সবাইকে বুঝাইছে, কোনো একজন পার্সনকে না বুঝিয়ে। দ্যাটস ওয়াই এখানে দেখো আর ইউজ হয়েছে। আর ইউজ হওয়া মানে কি? আর কখন হয়? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়। আমরা যদি দেখো তোমরা, দে আর ইটিং, তারা খাচ্ছে, এখানে আমরা দে শব্দটা কি? প্লুরাল, আর শব্দটা প্লুরাল। তো এখানে সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে ভার্বটা আমাদের প্লুরাল হয়েছে। এখানে যদি আমরা ইজ লিখতাম, দে ইজ ইটিং, তাহলে সেটা ভুল হতো, কারণ সাবজেক্ট আমাদের প্লুরাল। দ্যাটস ওয়াই এখানেও তোমরা দেখো যে আমাদের ভার্ব এখানে দিয়েই রাখছে আর, তো ভার্ব যেহেতু আমাদের প্লুরাল দিচ্ছে, এখানে যেটা হবে আমাদের সেটা হবে সিঙ্গুলার।
তাহলে আমরা এখানে কি বসাবো? দ্য ব্রেভ আর লাইকড বাই দ্য পিপুল অফ আওয়ার সোসাইটি। রুল নাম্বার 9, নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে বেশিরভাগ সময় আর্টিকেল দা বসে। অর্থাৎ প্লুরাল হলে তো দা বসবেই। আমরা জানি কি নাউন বা প্রোনাউনের পূর্বে যদি এ বসে অ্যান বসে তাহলে সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, এবং যদি দা বসে তাহলে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। এভরি স্টুডেন্টস শুড রিড ড্যাশ টেক্সট এগেইন অ্যান্ড এগেইন। দেখো টেক্সট প্লুরাল এস আছে, তারপরে এখানে আমাদের দা বসবে। দেন 2 নম্বরে দেখো রবিন অলওয়েজ অবেইড। রবিন সবসময় কি মান্য করেছে? কি মান্য করেছে? ইনস্ট্রাকশন। এটা উদাহরণটা আগে চলে গেছে, আচ্ছা এটা স্কিপ করি। 3 নম্বরে দেখো দ্য ম্যান হু ডাজেন্ট ফলো। যে মানুষটা কি ফলো করে না ড্যাশ রুলস অফ সিনসিয়ারিটি ক্যান নেভার গো আ লং ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড। মানে যে সিনসিয়ারিটির বা একটা ডিসিপ্লিন ফলো করে না সে কি করবে? সে যেতে পারে না, পৃথিবীর অনেক দূরে আর কি যেতে পারে না, আগাতে পারে না। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে তোমাদের। এগুলো কোশ্চেন কিন্তু তোমাদের আসে, এই কারণে এগুলো কোশ্চেন দিয়ে তোমাদের আমি এক্সাম্পল দিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ রুলস আছে, এটা প্লুরাল থাকা সত্ত্বেও এখানে দা, অর্থাৎ দা শব্দটা আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ের ক্ষেত্রে বসতেছে। রুল নাম্বার 10, শূন্যস্থানে পরে নাউন প্লাস অফ থাকলে সেই শূন্যস্থানে আর্টিকেল দা বসে। যেমন দা নাউন, আচ্ছা এখানে অফ হবে। তাহলে দেখো দেখো একটা আমার এক্সাম্পল, শূন্যস্থান আছে, তারপরে কি আছে? পার্লামেন্ট হাউস। পার্লামেন্ট হাউস কি? নাউন, তারপরে কি আছে? অফ। এই দেখো এই যে আমাদের রুলসটা, নাউন আছে অফ আছে, তার আগে শূন্যস্থান হলে সেখানে দা বসবে। তাহলে এই যে অফ আছে আমাদের, নাউন আছে, তার আগে শূন্যস্থান, তাহলে এখানে আমাদের দা বসবে। আবার দেখো এখানে মেইনটেনেন্স কস্ট, নাউন অফ আছে, অফ আছে নাউন আছে, তার আগে শূন্যস্থান, তাহলে কি হবে? এখানে দা বসবে। এটা মনে রাখবে, এটা তোমাদের প্রত্যেক পরীক্ষাতেই আসে বলতে গেলে প্রায়। তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পাবা যে তোমাদের এই রুলটার থেকে প্রত্যেক বছর একটা না একটা আসে, দা প্লাস নাউন প্লাস অফ। অর্থাৎ যদি তোমাদের একটা নাউন থাকে, আচ্ছা এটা দেখো নাউনের আগে যদি তোমাদের থাকে হচ্ছে দা শূন্যস্থান এবং তারপরে যদি থাকে অফ, তাহলে এই শূন্যস্থানে অবশ্যই সবসময় দা বসবে। রুল নাম্বার 11, অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ ফার্স্ট সেকেন্ড অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ইটিসি এটসেট্রা এর আগে সর্বদা আর্টিকেল দা বসে। যে অর্ডিনাল নিউমেরাল নাম্বার আছে তোমাদের, যেমন ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড, এগুলোর পূর্বে সবসময় আর্টিকেল দা বসে। তাহলে এখানে রুলেই ক্লিয়ার আমাদের। রবিন গট দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন, এটা দিনাজপুরে বোর্ডে আসছিল 2019 সালে। তারপর দেখো আবির ইজ ড্যাশ ফোর্থ বয় ইন হিজ ক্লাস, এখানেও কি আছে? অর্ডিনাল নাম্বার আছে, দা হবে। রাইফেল রোড কি আওরাত ইজ ড্যাশ ফার্স্ট বেঙ্গল নোবেল, এখানে ফার্স্ট আছে, ফার্স্টটা কি? অর্ডিনাল নিউমেরাল নাম্বার, দ্যাটস এখানেও আমাদের দা বসবে। তাহলে এখানে আমাদের যে 10 নম্বর রুল আর 11 নম্বর রুলের বেসিক কথা যেটা, সেটা হচ্ছে শূন্যস্থানে পরে নাউন প্লাস অফ থাকলে শূন্যস্থানে আমাদের দা বসবে। এবং 11 নম্বরে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম অর্ডিনাল নিউমেরাল নাম্বার থাকলে সেই নাম্বারে পুরো দা বসবে। এখন চলো আমরা তোমাদের একটা কোশ্চেন সলভ করব। এই কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসছিল। দেখো তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে এইভাবে লেখা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে এই যে খালি স্থানগুলো পূর্ণ করতে বলবে। ফলোয়িং টেক্সট উইথ আর্টিকেল যে এ এবং অ্যান দা এগুলো আছে, এগুলো দিয়ে এই খালি স্থানগুলো তোমাদের পূর্ণ করতে বলবে অ্যাজ নেসেসারি, যতটা প্রয়োজনীয়। মানে হচ্ছে দেখো সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল, কিছু কিছু খালি স্থান এখানে আছে যেগুলো তোমাদের আর্টিকেল লেখা লাগবে না, আর্টিকেল লেখার প্রয়োজন নাই। পুট আক্রস ইন দোজ ব্ল্যাঙ্কস, এই ক্রস চিহ্ন দিতে হবে, অর্থাৎ এই চিহ্নটা তোমাদেরকে দিতে হবে যেখানে যেখানে তোমাদের আর্টিকেল প্রয়োজন হবে না। তাহলে আমরা এটা একটু করি, চলো। এটা যদি আমরা দেখো, প্রথমে তোমাদের আছে কি? শূন্যস্থান আছে, তারপর আছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। আমরা যে রুলসটা পড়লাম এখানে, এই দেখো পার্লামেন্ট হাউসটা কি? নাউন,
না, তারপরে অফ আছে। আমরা এর আগে যেটা পড়লাম সেটা হচ্ছে নাউন প্লাস অফ, আর ডাউনের আগে যদি ডট ডট থাকে বা শূন্যস্থান থাকে তাহলে আমরা কি বসবে সেখানে, দা বসবে। তাহলে এখানে কি আসবে, দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ, কি হবে এখানে দেখো এক্সকুইজাইটলি, এখানে উচ্চারণটা কি আসছে, এক্সকুইজিটলি উচ্চারণটা আমাদের আসছে এক্স এ, এই যে এ উচ্চারণটা আসছে, এ আসার কারণে এখানে আমাদের কি হবে এন। আমরা ভাওয়েল সাউন্ডগুলো আমরা একটু লিখে নিই, অ, আ, রস্যই, এ এবং এ দেখো এই এটা আসছে এখানে, যার কারণে এখানে এন বসবে আমাদের। দেন ডিজাইন বিল্ডিং, তারপরে ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ অন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ইট ইজ কি, এটা অন্ডার উচ্চারণটা কি আসতেছে আমাদের, অন্ডার। তাহলে ও আসতেছে, ও আসার কারণে এখানে আমাদের ও কি এখানে আছে, ও নাই, তাহলে এখানে কি হবে, এ বসবে। এই ভাওয়েল সাউন্ড হলে কেবলমাত্র আমাদের এন বসাতে হবে, তাছাড়া সর্বদাই সিঙ্গুলার হলে এ বসবে। যেমন ইট ইজ আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, ইট ইজ ওয়ান অফ দ্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস। এখানে দেখো তোমাদের ডি ফাঁকা আছে, ডিতে এখানে কি বসবে আমাদের, তোমরা জানো যে লার্জেস্ট শব্দটা কি, সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদা কি বসে, দা বসে। তাহলে আমরা দেখলাম যে সুপারলেটিভ ফর্মের পূর্বে সর্বদা দা বসে, কারণ তোমরা যখন বলো যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, হোয়াট এভার ইউ সে, তোমরা যদি সুপারলেটিভ ফর্ম ইউজ করো তাহলে অবশ্যই তোমরা দা ইউজ করবা এবং এটা ইউজ করতে হবে। দেন বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড, ইন আ ওয়ার্ল্ড, তাহলে এখানে অর্থ কি হচ্ছে আমাদের, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন এ ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে আর কি, আচ্ছা ইন এ নয়, সরি এখানে দেওয়া হবে কারণ নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে পৃথিবীটাকে, পৃথিবীর মধ্যে এটা কি সব থেকে বড় এবং মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস। দেন ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ আ হাইলি এ হলো কেন বলো তো, দেখো উচ্চারণ কি হয়েছে, হাই হয়েছে, এখানে কনসোনেন্ট উচ্চারণ হয়েছে, হাইলি এক্সপেন্সিভ বিল্ডিংস ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস। এখানে কি হবে দেখো, যেহেতু পার্লামেন্টকে নির্দিষ্ট করে বলছে যে পার্লামেন্টের মেইনটেনেন্স কস্ট কি, তাহলে এখানে দেওয়া হবে দ্য মেইনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। প্রত্যেক বছরে পার্লামেন্টের যে হাউস আছে তার খরচ হচ্ছে কত টাকা, রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে 50 মিলিয়ন টাকা। অ্যান্ড আমেরিকান আর্কিটেক্ট কি নাম, এখানে দেখো লুইস আই খানের নাম লেখা আছে, এখানে খরচ হবে, কারণ হচ্ছে দেখো লুইস আই খান এই যে একজন নির্দিষ্ট করে নাম বলছে, তাই এখানে আমরা এ বসাতে পারি না। অ্যান্ড আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান ডিজাইন দিস বিল্ডিংস, আচ্ছা এই বিল্ডিংটা কে ডিজাইন করছে, আমেরিকান আর্কিটেক্ট, তো এখানে মানে কি হবে, এখানেও ক্রস হবে, দিস দিয়ে অলরেডি এটাকে নির্দিষ্ট করে দিচ্ছে এবং এখানে আর নির্দিষ্ট করার প্রয়োজন নাই আমাদের। তারপর দেখো এভরিডে ম্যানি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, প্রতিদিন অনেক ভিজিটর কি করে আসে দেখতে। এখানে দেখো ম্যানি আছে, তোমরা ভাবতে পারো যে ম্যানি মানে তো অনেক, তাহলে প্লুরাল হওয়ার কথা, এখানে যাই হবে প্লুরাল হতে পারে, কিন্তু না, এ দেখো কামস লেখা আছে। কামস কেন, তোমরা জানো ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেটা সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বের সাথে এস আছে তাহলে এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে এখানে কি হবে, আমি বলছিলাম তো আমাদের এই রুলসগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি। তাহলে এখানে কি হবে, এভরিডে ম্যানি আ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং, প্রতিদিন অনেক মানুষ কি করে এখানে এই বিল্ডিংটা ভিজিট করতে আসে, পরিদর্শন করতে আসে। সুতরাং এখানে তোমরা যদি দেখো আমাদের কিন্তু খুব সহজ আমরা করে ফেলছি, আমরা আরেকবার করে দিচ্ছি জাস্ট কোনো রকম, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ অ্যান executively designed building. In fact, it is a wonder of modern architecture and technology. It is one of the largest and most spectacular parliament buildings in the world. It is a highly expensive building. The maintenance cost of the parliament house is about 50 million taka per year. An American parliament house is about 50 million taka per year,
অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান ডিজাইন দিস বিল্ডিং এভরি ডে ম্যানি ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। এখানে তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে আমাদের জানাও যে এখানে কোনো সমস্যা আছে কিনা। দেখো এখানে আমরা তোমাদের বোর্ড কোশ্চেন একটা সলভ করলাম এবং এই বোর্ড কোশ্চেন থেকে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেন তোমরা যদি প্র্যাকটিস করো সেখান থেকে তোমাদের কোশ্চেন 3-4টা তোমরা কমন পাওয়ার সম্ভাবনা বিদ্যমান আর কি, তোমাদের কমন পাবো ইনশাল্লাহ। আমরা আর একটা দেখবো তোমাদের এটাও তোমাদের বোর্ড কোশ্চেন, এটা খুব সম্ভবত সিলেট বোর্ডে আসছিল। যাই হোক এখানেও তোমাদের দেখো যখন আমরা ফিল আপ করবো তখন তোমরা রুলসগুলো খাতা লিখে রাখতে পারো যাতে করে তোমাদের পরবর্তীতে মনে থাকে। দেখো মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান। দেখো ইউরোপিয়ান এখানে কিসের মতো উচ্চারণ হয়েছে? ইউ এর মতো। আমি একটু আগে বললাম তোমাদের ই শব্দটা কিন্তু ভায়োল থাকা সত্ত্বেও এর পূর্বে কেন আমাদের এ বসছে সেটা কারণটা হচ্ছে এর উচ্চারণটা হয়েছে ইউরোপিয়ান। ইউ এর মতো যদি কোনো উচ্চারণ হয় তাহলে সেখানে আমাদের এ বসবে, এটা খেয়াল রাখবে তোমরা। অ্যাজ হি ইজ ড্যাশ ইংলিশম্যান। দেখো ইংলিশম্যান কিসের মতো উচ্চারণ হয়েছে? রস্যই আছে, তাই না? আমরা জানি কি ভাওয়েল সাউন্ডের মধ্যে রস্যই আছে, তাহলে আমাদের এখানে কি হবে? অ্যান হবে। অ্যাজ হি ইজ অ্যান ইংলিশম্যান হি নোজ দ্য ইংলিশ ওয়েল। আচ্ছা এখানে দা লেখার তোমাদের প্রয়োজন নাই, কারণ ইংলিশটাকে সে জানে, এটা নির্দিষ্ট করাই আছে, ইংলিশ শব্দটা নির্দিষ্ট দেওয়াই আছে। তাহলে আমরা কি বলতে পারি? মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান অ্যাজ হি ইজ অ্যান ইংলিশম্যান, যেহেতু সে ইংরেজি জাতি আর কি, হি নোজ ইংলিশ ওয়েল, সে ইংরেজি ভালো জানে। হি ইজ অনারেবল, এখানেও ক্রস, কারণ সে সম্মানিত। অ্যাডজেক্টিভের আগে আমাদের কি বসবে না? আর্টিকেল বসবে না। অনারেবল টু এভরিওয়ান, সবার কাছে। দো হি ইজ দেখো ওয়ান আইড ম্যানের উচ্চারণ কি? অন। এই যে এর মতো যে উচ্চারণ, এর মতো উচ্চারণ হলেও আমাদের কি বসবে? এখানে এ বসবে। নর্মালি ওটা হচ্ছে ভায়োল হওয়ার কারণে আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে এন, কিন্তু যখন এর উচ্চারণ অনের মতো হবে তখনই আমাদের হচ্ছে এখানে এ বসবে। তাহলে ইউর মতো উচ্চারণ হলে আমাদের এ বসতেছে, এর মতো উচ্চারণ হলে আমাদের এ বসতেছে, এবং কনসোনেন্ট সাউন্ড যেগুলো আছে সবগুলো পূর্বে এ বসবে। কেবলমাত্র যেগুলো ভাওয়েল সাউন্ড সেগুলো পূর্বে আমাদের এন বসবে। অন ডে হ্যাভিং ড্যাশ, দেখো এখানে এস ও এস আছে, তাহলে এস ও এসকে আমরা কি সস বলতে পারবো? সস বলবো না, এখানে আমরা বলবো হচ্ছে, আচ্ছা এখানে আমাদের বলতে হবে এস ও এসকে এস ও এসই বলতে হবে। এস ও এস আমাদের উচ্চারণ যদি আমরা বাংলাতে লিখি তাহলে এস লিখবো আমরা। এস লেখার কারণে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এ আসতেছে, এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, যার কারণে এখানে ভাওয়েল সাউন্ড হলে তার পূর্বে কি বসবে? অ্যান বসবে। এস কিন্তু কনসোনেন্ট, কিন্তু ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে এখানে আমরা অ্যান বসাচ্ছি। অন দে হ্যাভিং অ্যান সস হি ওয়েন্ট টু দ্য ইউএসএ, ইউএসএর পূর্বে দা বসবে। আচ্ছা এখানে দেন অন ডে হ্যাভিং অ্যান এসওএস হি ওয়েন্ট টু দ্য ইউএসএ, সে ইউএসএতে চলে গেল। হিজ ব্রাদার জনসন লিভিং দিয়ার, সেখানে জনসন থাকতো। জয়েন্ট আর্মি নির্দিষ্ট করে বোঝাচ্ছে যেহেতু আর্মি হইবে, যে আর্মিতে জয়েন করেছিল গত বছরে তার ভাই। হি ইজ ড্যাশ ইয়ঙ্গার অফ দ্য টু, মানে সেই দুই ভাইয়ের মধ্যে সে হচ্ছে কি? হি ইজ দ্য ইয়ঙ্গার, সে হচ্ছে ছোট। হোয়েন মিস্টার ব্রাইট মেট হিজ ব্রাদার, যখন মিস্টার ব্রাইট কি করছে? তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে। হি কুড নট বাট শেড, মানে সে তার চোখের জল কি ধরে রাখতে পারে নাই? শেড টিয়ার্স। এখানেও কিন্তু আমাদের কোনো আর্টিকেল বসতেছে না, কারণ এখানে আমাদের আর্টিকেল বসানোর মতো কোনো অবস্থা নেই, আমাদের রুলসের মধ্যে পড়তেছে না। এবং তোমরা এখানে খেয়াল করলে দেখবা যে এখানে প্রত্যেকটা কিন্তু আমরা যে রুলসগুলো তোমাদেরকে দেখালাম, যে 12টা রুলস, সেই 12টা রুলসের মধ্যে থেকে আমাদের আসছে, এবং এইগুলো কিন্তু তোমাদের বোর্ডের কোশ্চেন। তোমরা যদি এইগুলোই সলভ করো এবং প্রিভিয়াস আরও যে কোশ্চেনগুলো আছে, তাহলে তোমরা অধিকাংশ আর্টিকেল পারবা ইনশাল্লাহ। আচ্ছা একজন লেখছো যে দা বসলো, এটা বুঝলাম না, কোথায় দা বসলো এটা বোঝো নাই? এখানে দা বসাচ্ছি হচ্ছে এখানে ইউএসএ যে কোনো দেশের নাম নির্দিষ্ট করে বললে তারপরে দা বসে, দা, তারপরে আবার দা বসাচ্ছি হচ্ছে এখানে দা বসে হচ্ছে জয়েন দ্য আর্মিতে জয়েন করছে, নির্দিষ্ট করে আর্মি কে বুঝাইছে, এই কারণে এর পূর্বে আমরা দা বসাইছি। তারপরে হি ইজ দ্য ইয়ঙ্গার, এখানে তো দা বসবে, এই কারণ আমরা কি জানলাম? এটা কম্পারিজন। আমরা জানি যে কম্পারিজনের ক্ষেত্রে কি বসে?
দা বসে, আমরা কি বলি, হি ওয়াজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সে কারণে কম্পারিজনের ক্ষেত্রে আমাদের দা বসলো এখানে। দেন আর তো দা নাই, তাহলে কোথায় সমস্যা সেটা আবার ক্লিয়ার করে দিলে আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। অ্যান্ড দেন আমাদের প্রিপারেশন শুরু। আমরা আর্টিকেলে যেটা যেটা শিখলাম সে সম্পর্কে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ফার্দার কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে তোমরা করবা, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সেগুলো রিপ্লাই দিব। এবং এখন যদি তোমরা কোশ্চেন করো সেগুলো আমরা এখনই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিপারেশনও তোমাদের একটা সহজ টপিক, কিন্তু আমি যেহেতু তোমাদেরকে বললাম প্রথমেই যে তোমাদের অনেকেই আমাকে বিভিন্ন টপিকের নাম বলছো, কেউ আমি চাচ্ছিলাম যে কোনো টপিক যেগুলো কঠিন তোমাদের সেগুলো আগে শুরু করব, কিন্তু তোমরা যেহেতু এক একজন এক এক টপিক বলছো এবং এক একজনের কাছে এক একটা টপিক কঠিন, যার কারণে আমি প্রথম থেকে শুরু করেছি, যাতে করে তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি সব টপিকে একটু বেসিক প্রস্তুতি থাকে। দেখো, প্রিপারেশনে শুরু করার আগে আমাদের প্রথমেই আমি একটা লিস্ট করছি প্রিপারেশনের, সেই লিস্টগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা আমি পরবর্তীতে যেহেতু এটা তোমাদের গ্রুপে দেওয়া হবে তখন তোমরা এটা দেখে নিতে পারো। দেখো, প্রথমে এই প্রিপারেশনগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো একবারে বেসিক প্রিপারেশন, এগুলো মুখস্থ তোমাদের অবশ্যই থাকা চাই। টু মানে হচ্ছে প্রতি, অফ মানে এর, ফর মানে জন্য, উইথ মানে সাথে, অ্যাবাউট মানে সম্বন্ধে, ইনটু মানে মধ্যে, অ্যাজ মানে যেমন, সিন্স মানে হতে বা থেকে, অ্যাট বা টওয়ার্ড মানে দিকে, ফরম মানে হটে, বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে, এগেনস্ট মানে বিরুদ্ধে, উইদাউট মানে সারা, অ্যাবভ মানে অ্যাবভ, অন ওভার মানে উপরে, আন্ডার বিলো বিনিট মানে নিচে। দেখো, তিনটা মানেই এই তিনটা, অ্যাবভ অন ওভার মানে তিনটা মানেই হচ্ছে উপরে, তারপরেও এগুলোর মধ্যে পার্থক্য আছে যেটা আমরা জানবো ইনশাল্লাহ। বাই মানে দ্বারা, বিয়ন্ড মানে বাইরে, উইদিন বা ইন মানে মধ্যে, অ্যারাউন্ড মানে চারপাশে, বিটুইন মানে দুইয়ের মধ্যে, এবং মানে অনেকের মধ্যে, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, আর থ্রু আউট মানে সম্পূর্ণরূপে। এই প্রিপারেশনগুলো তোমাদের অবশ্যই মুখস্থ থাকা চাই, এবং এই প্রিপারেশনগুলোই আমাদের প্রিপারেশন তোমাদের যে আলিম পরীক্ষায় আসবে সেইগুলোর ক্ষেত্রে হেল্পফুল হবে ইনশাল্লাহ। প্রিপারেশন এই লিস্টটাও তোমরা মুখস্থ রাখবা, এই দুটো লিস্ট তোমরা যদি প্রিপারেশন মুখস্থ করো তোমাদের প্রিপারেশনের বেসিক প্রিপারেশন যেগুলো সেইগুলোতে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো, অ্যাক্রস মানে দিয়ে, বিসাইড মানে পাশে, ইনসাইড মানে মধ্যে, আউটসাইড মানে বাহিরে, আনটিল মানে অবধি, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সেই সাথে, আনলাইক মানে অস্বদেশ মানে মিল নাই আর কি, নিয়ার বা ক্লোজ টু মানে কাছাকাছি, অ্যালং সাইড মানে হচ্ছে পাশাপাশি, আপ মানে উপরে, ডাউন মানে নিচে, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্টিড অফ মানে পরিবর্তে, ইন কেস অফ মানে ক্ষেত্রে, ইন ফ্রন্ট অফ মানে সম্মুখে, আপ টু মানে ততক্ষণ। এই যে প্রিপারেশনগুলো এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবা, এগুলো বাংলা অবশ্যই তোমাদের জানা থাকা চাই। দেখো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা যদি একটু ক্লিয়ার না, তারপরে সমস্যা নেই, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিতে ইন, অন এবং অ্যাট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যে এর আগে জানলাম যে ইন মানে কি মধ্যে, অন মানে উপরে, অ্যাট মানে দিকে, তাই না? এখন এগুলোর দেখো একটা ব্যাখ্যা এখানে আছে যে ইন অর অ্যাট আমরা কোথায় বসাবো। ইন বসে হচ্ছে বিগার জিনিসের ক্ষেত্রে, অর্থাৎ বড় যে কোনো জিনিস বসাতে আমাদের ইন বসে। যেমন এখানে দেখো, আচ্ছা আমরা টাইম এবং প্লেসের ব্যাপারটা পড়ে যাচ্ছি, তারপর দেখো তারপরে হচ্ছে স্মলার, অন বসে হচ্ছে স্মলার তার থেকে ছোটো কোনো জিনিসের ক্ষেত্রে, আর অ্যাড বসে হচ্ছে তার থেকে আরও স্মলেস্ট, তার থেকে আরও ছোটো কোনো জিনিসের ক্ষেত্রে অ্যাড বসে। তো ইন, অন এবং অ্যাটের ব্যবহার এখানে দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রথমে যদি টাইম নিয়ে আমরা আলোচনা করি, ইন হচ্ছে হিউজ বা বড় টাইমের ক্ষেত্রে বসে, যেমন ধরো সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কি শতাব্দী, ডিকেড মানে দশক, ইয়ার মানে বছর, মান্থ মানে মাস, উইক মানে সপ্তাহ। এই প্রত্যেকটা বড় 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 একটা বিষয়, বড় বিষয় হওয়ার কারণে, সাল বা দশক হওয়ার কারণে আমাদের এখানে ইন বসবে। আবার আমরা যে অন বসাবো কোথায়, ডে বা উইকেন্ড, সাধারণ কোনো ডের ব্যাপারে আমরা অন বসাবো। হাওয়ার, আমাদের অ্যাড বসবে হচ্ছে সাধারণ হাওয়ার, অর্থাৎ 2 ঘন্টা 1 ঘন্টা, সকাল 7টা থেকে 5টা থেকে, যখন এরকম বুঝাবো নির্দিষ্ট করে তখন হাওয়ার বসবে। আমরা একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে। এটা যে টাইমের ক্ষেত্রে, তাহলে কি লিখবো আমরা, দেখো, হি born at
7 PM অন কোথায় বহন করছে? আমরা ধরলাম যে এপ্রিল 6 ইন রাজশাহী। আচ্ছা, যেহেতু আমরা এখানে টাইম লিখতেছি, আমাদের টাইম লিখতে হবে ইন দেখো, হি বোর্ন অ্যাট 7 PM, সে 7:30 সময় জন্মগ্রহণ করছে। অন এপ্রিল 6, মানে এপ্রিলের 6 তারিখে ইন 1950, মানে 1950 সালের এপ্রিল 6 তারিখে সে 7টার সময় জন্মগ্রহণ করছে, 7টা PM এ। এই যে দেখো আমাদের অনের ব্যবহার, এই যে ইনের ব্যবহার এবং এই যে অ্যাটের ব্যবহার। অ্যাট বসছে একেবারে সংক্ষিপ্ত, মানে একেবারে ছোট যেটা সেটা পড়বে, অন বসছে তার থেকে একটু বড় যেটা তার পড়বে, এবং ইন বসছে তার থেকে আরও বড়, একটা হিউজ টাইম, একটা বছর, ডিকেড বা সেঞ্চুরি, এগুলোর ক্ষেত্রে অন বসে, ইন বসে। তাহলে আমরা ক্লিয়ার হলাম এখানে এই উদাহরণের মাধ্যমে যে ছোট জিনিসের ক্ষেত্রে আমাদের কি বসে? অ্যাট বসে। তার থেকে বড় জিনিসের ক্ষেত্রে আমাদের কি বসে? অন বসে। তার থেকে বড় জিনিসের ক্ষেত্রে ইন বসে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো। দেন প্লেসের ক্ষেত্রে দেখো, সময়ের ক্ষেত্রে আমরা দেখলাম এটা। এখন স্থানের ক্ষেত্রে, বড় স্থানের ক্ষেত্রে, যেমন ধরো কান্ট্রি, সিটি, টাউন, নেইবারহুড, বড় প্লেসের ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে ইন। ছোট প্লেস বা একটা রাস্তা, ধরো রাজশাহী একটা জেলা, রাজশাহীর ক্ষেত্রে আমরা কি বসাতে পারি? ইন বসাতে পারি। এবং রাজশাহীর মধ্যে আমরা একটা রোডের কথা বলবো, সাপোজ আমরা বিমানবন্দর রোডের কথা বলি, তাহলে বিমানবন্দর রোডের কথা বললে তার পূর্বে আমাদের অন বসবে। তার থেকে ছোটো যদি আরও নির্দিষ্ট করে বোঝা হয় যে বিমানবন্দর রোড তো অনেক বড় রোড, তো এই রোডের আশেপাশে কোনো একটা নির্দিষ্ট দোকানের কথা যদি আমরা বলি বা নির্দিষ্ট কোনো অ্যাড্রেস দিই, যেমন এই অনলাইন একাডেমি মার্কাজ মাদ্রাসায় আছে, তাহলে আমরা মার্কাজ মাদ্রাসায় আমরা বলতে পারি যে, একটা উদাহরণ দিয়ে এখানে ক্লিয়ার হয়ে যাবে তোমরা। আমাদের অনলাইন একাডেমি কোথায় অবস্থিত? প্রথমে আমাদের বসাতে হবে হচ্ছে অ্যাট, কারণ অ্যাট সব থেকে ছোট জায়গা। অ্যাট আম চত্বর। তারপরে কি বসাতে হবে আমাদের? অন স্ট্রিট, কি আমাদের এটা? অ্যাট আম চত্বর অন বিমানবন্দর রোড, BR লিখে রাখলাম। তারপরে ইন রাজশাহী। তাহলে আমাদের দেখো তোমরা এখানে প্লেসের ক্ষেত্রে আমরা কোথায় অ্যাড নিয়ে আসলাম? কোথায়? আম চত্বর, মানে হচ্ছে আম চত্বর একটা নির্দিষ্ট জায়গা, এবং এটা যে বিমানবন্দর রোড আছে আমাদের, বিমানবন্দর রোডের থেকে রোডের যে রোডটা তো হিউজ বড়, এবং রোডের এক পাশে হচ্ছে আম চত্বর রোড, আম চত্বর একটা জায়গার নাম আছে এবং একটা চত্বর। এটা এই চত্বরটা আছে কোথায়? বিমানবন্দর রোডে, এবং এটা আছে রাজশাহীর মধ্যে। তাহলে আম চত্বর থেকে বড় হচ্ছে বিমানবন্দর রোড, তাই তার পূর্বে আমাদের অন বসছে, এবং রাজশাহীর মধ্যে যেহেতু আছে, রাজশাহী সব থেকে বড়, এখানে তার পূর্বে আমাদের ইন বসছে। ঠিক সেইভাবে আমাদের প্লেসের ক্ষেত্রে ইন, অন, অ্যাট ব্যবহার করতে হবে, যেমনভাবে আমরা টাইমের ক্ষেত্রে ইন, অন, অ্যাট ব্যবহার করেছি। একবারে ছোটো টাইমের ক্ষেত্রে বা নির্দিষ্ট সময়, যেমন 7 PM, 8 PM, বা আমরা যদি আরও ফিক্সড করে বলি যে কোনো একটা সময় আর কি নির্দিষ্ট করে বলি, তাহলে সেই সময়টার ক্ষেত্রে আমরা কি বলবো? অ্যাট বসাবো। তার থেকে যদি বড় হয় তাহলে আমরা কি বসাবো? অন বসাবো। এবং তার থেকে যদি বড় কোনো সেঞ্চুরি, ডিকেড, টাইমের ক্ষেত্রে সেঞ্চুরি, ডিকেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো ইন। এবং যদি প্লেসের ক্ষেত্রে হয়, তাহলে কোনো দেশ কিংবা কোনো জেলা, বিভাগের ক্ষেত্রে আমরা ইন বসাবো। এবং যে জেলার যদি কোনো একটা নির্দিষ্ট আমরা রোডের কথা বোঝাই, তাহলে রোডের ক্ষেত্রে আমরা কি বসাবো? রোডে বসাবো অন। এবং লাস্টে আমরা যদি আরও তার থেকে স্পেসিফিকভাবে কোনো কিছু বোঝাতে চাই, সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে অ্যাট। আশা করি তোমাদের ইন, অন, অ্যাটের ব্যবহার তোমরা ক্লিয়ার হয়েছো। এ ব্যাপারে কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো। দেন আমাদের লাস্ট একটা ছবি আছে, এখানেও তোমরা দেখবা যে এই ছবিটা তোমরা যদি জানো, প্রিপোজিশনের বেসিক একেবারে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রিপোজিশন যে তোমাদের পরীক্ষা আসে এবং এটা যে 5 মার্ক তোমরা তবুও পাও না,
আর এটা না পাওয়ার কারণটা হচ্ছে তোমরা বেসিকটা জানো না। এই কারণে আজকে তোমাদের একেবারে বেসিক থেকে শেখাচ্ছি আমি। এবং এই বেসিকটা তোমরা যদি জানো এবং আজকের ক্লাসটা যদি করে থাকো, তাহলে আশা করা যায় যে তোমাদের প্রিপারেশন যেগুলো আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ব্যতীত নর্মাল যেই প্রিপারেশনগুলো আসবে সেগুলো তোমরা ইনশাল্লাহ সবই ভালো করে পারবা। দেখো আমরা এখানে দেখো অন শব্দটা এখানে লেগে আসছে, অর্থাৎ কোনো কিছু উপরে যদি লেগে থাকে তাহলে সেটা অন হয়। ধর টেবিলের উপরে বই আসছে, তাহলে কি বলবা? দ্য বুক ইজ অন দ্য টেবিল। টেবিলের সাথে যেহেতু বুকটা লেগে আছে যার কারণে আমরা অন বলবো। ঠিক তেমনই যদি তার উপরে থাকে অর্থাৎ লেগে নাই কিন্তু আরও উপরে আছে, তাহলে কি হবে? ওভার বা অ্যাবভ। এই তিনটা মানেই কিন্তু উপরে, এই তিনটা মানে হচ্ছে উপরে। কিন্তু ক্ষেত্র বিশেষে কখন অন বসছে, কখন ওভার বসবে, কখন অ্যাবভ বসবে, এটা তোমাদেরকে জানতে হবে। অন বসবে হচ্ছে লেগে থাকলে, তার উপরে থাকলে ওভার এবং অ্যাবভ। এখন ওভার এবং অ্যাবভ কখন বসে? স্থির আর চলমানের ক্ষেত্রে। যদি তোমরা ওভার বসাও তাহলে এটা হচ্ছে স্থির, আর যদি চলমান বসাও অ্যাবভ বসাও তাহলে সেটা চলমান হতে হবে। অর্থাৎ পাখিরা মাথার উপরে উঠতেছে, তাহলে কি বলবা? অ্যাবভ দ্য হেড, বার্ডস আর ফ্লাইং অ্যাবভ দ্য হেড। তখন ওকে ওভার দ্য হেড বলতে পারবা না, কারণ ওভার বসালে আমাদের স্থির হতে হবে, আর অ্যাবভ হলে সেটা চলমান বোঝাবে বা চলতেছে একটা বোঝাবে। এই কারণে তিনটাই কিন্তু উপরে, অন, ওভার, অ্যাবভ, কিন্তু ব্যবহার বিধি একটু পার্থক্য, এটা তোমাদের জানতে হবে। এবং এই চারটা এটা যদি তোমরা জানো তাহলে তোমাদের প্রিপারেশনে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেন দেখো অন টু আছে, অন টু মানে হচ্ছে উপরে চলমান এটা। দেন টোয়ার্ড মানে হচ্ছে দিকে। থ্রু আউট মানে হচ্ছে মধ্য দিয়ে। এই দেখো এই যে মধ্য দিয়ে চলে গেছে, এই কারণে এটা থ্রু আউট। বা মধ্য দিয়ে আরও হয় আমাদের কি অ্যাক্রস। আচ্ছা, তাহলে এখানে অ্যাক্রস। তারপর তোমরা দেখতে পাচ্ছ ইন আছে, ইন মানে মধ্যে। ইনসাইড অফ মানে হচ্ছে মধ্যে, উইদিন মানেও মধ্যে, এই তিনটা মানেও মধ্যে। এবং আমরা এর আগে দেখলাম যে ইনের মধ্যেও আবার কি আছে, আরও যদি নির্দিষ্ট করে বোঝাও তাহলে সেক্ষেত্রে তোমরা অন বসাতে পারবা। আরও যদি নির্দিষ্ট করে বোঝাও তাহলে কি বসাতে পারবা? অ্যাট, যেটা আমরা এর আগে দেখলাম। তারপর দেখো টু মানে হচ্ছে দিকে, আর অ্যাওয়ে ফর্ম মানে হচ্ছে এখান থেকে হতে আর কি। যে যদি তোমরা একটা উদাহরণ দিই তোমাদের, যেমন দেখো টুয়ার্ড মানেও যেহেতু ডিকে হচ্ছে, টু মানেও ডিকে হচ্ছে, আবার অ্যাওয়ে ফর্ম মানে এখান থেকে দূরে যাওয়া হচ্ছে। তো এটার আমরা কীভাবে বলতে পারি একটা উদাহরণ দিয়ে? দেখো আই অ্যাম গোয়িং টু স্কুল, সাপোজ আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। এখানে টু ইউজ করছি না, টু মানে কি বললাম? দিকে। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল মানে আমি স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে যাচ্ছি, স্কুলে। আর আমরা যদি বলি আই অ্যাম গোয়িং টুয়ার্ড স্কুল, এখানে যদি টু না দিয়ে আমরা যদি টুয়ার্ড লিখি, টুয়ার্ড মানে হচ্ছে স্কুলের দিকে। মানে আই অ্যাম গোয়িং টু লিখলে তোমাকে বোঝাবে যে তুমি স্কুলে যাচ্ছ, স্কুলেই যাচ্ছ। এবং আই অ্যাম গোয়িং টুয়ার্ড স্কুল লিখলে বোঝাবে যে আমি স্কুলের দিকে যাচ্ছি। হয়তো স্কুলে যাচ্ছি না, স্কুলের আশেপাশে কোথাও যাচ্ছি, খেলাধুলা করতে যাচ্ছি কিংবা কোনো দোকানে যাচ্ছি, সেটা স্কুলের আশেপাশে। যার কারণে টুয়ার্ড মানেও দিকে, টু মানেও দিকে, কিন্তু এগুলো ব্যবহারবিধি তোমাদেরকে জানতে হবে ভালো করে ইউজ করার জন্য। তারপর তোমাদের দেখো বিসাইড মানে হচ্ছে পাশে। তারপর ইন টু বা আউট অফ। দেখো আমি যদি একটা উদাহরণ দিই তোমাদের, যে সামন ইজ কামিং ইন টু মাই রুম, কেউ আমার রুমে আসতেছে। কামিং ইনটু, দেখো এখানে ইনটু লিখছি না আমি, ইনটু মানে হচ্ছে চলমান বোঝাচ্ছে, কেউ আমার রুমে ভিতরে প্রবেশ করতেছে। কেউ অলরেডি আগে থেকে ভিতরে আসে তাহলে সেক্ষেত্রে আমরা ইন বলবো, কিন্তু কেউ চলমান বোঝাচ্ছে, কেউ আসতেছে, তাহলে আমি বলবো হচ্ছে ইনটু। আবার দেখো আউট টু মানে বের হয়ে যাওয়া, এটাও চলমান। দেখো সামন ইজ গোয়িং আউট
অফ মাই রুম। কেউ আমার রুম থেকে বের হয়ে যাচ্ছে, গোয়িং আউট। এখানে দেখো আউট অফ, ইনটু মানে ভিতরে প্রবেশ করা চলমান, এবং আউট অফ মানে হচ্ছে বাইরে যাওয়া, এটাও চলমান। চলমান যখন বোঝাবে তখন তোমাদের ইনটু এবং আউট অফ ইউজ করতে হবে। দেন লাস্ট হচ্ছে আন্ডার, বিলো এবং বিনিট। বিনিট মানে অনেক নিচে, বিলো মানে নিচে, এবং আন্ডার মানেও নিচে। বিনিট হচ্ছে সব থেকে বেশি নিচে বোঝাই, তার আগে হচ্ছে আন্ডার। আন্ডার মানে আবার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে অধীন। কারো অধীনে থাকলেও সেটা আমরা আন্ডার ইউজ করতে পারি। তো এই যে তোমাদের চারটা, এই চারটা যদি তোমরা ক্লিয়ার হও, তোমার এই প্রিপোজিশনে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আশা করি তোমরা এই চারটা বুঝেছো। এখন আমরা তোমাদের ওই চার্ট এবং যে প্রিপোজিশনগুলো বুঝালাম সেগুলোর উপরে আরেকটা তোমাদের একটা প্রিপোজিশন তোমাদের পরীক্ষা যেগুলো আসছে আর কি, সেইখান থেকে নেওয়া। এটা কোনো এক বোর্ডের থেকে আমি নিয়েছি, খেয়াল নাই সেটা। আমরা ওই তোমাদের যেমন প্রিপোজিশন পরীক্ষায় আসে সেই প্রিপোজিশনটা আমরা এখন তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমাদের প্রিপোজিশন আসে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে লেখা আছে কি, তোমাদের ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত যে প্রিপোজিশনগুলো সেইগুলো দিয়ে তোমাদের এই প্রিপোজিশনগুলো ফিল আপ করতে হবে। দেখো, লাভ ফর মাদারল্যান্ড মানে হচ্ছে মাতৃভূমির প্রতি যে ভালোবাসা, ইজ ইনহেরেন্ট মানে উত্তরাধিকার সূত্রে কী করে মানুষের কাছে আসে, মানুষের মধ্যে আসে। এই যে উত্তরাধিকার সূত্রে মানুষের মধ্যে কি আসে, মাতৃভূমির প্রতি হচ্ছে ভালোবাসা আসে। এখানে বলবে হচ্ছে ইন। এখানে কিন্তু কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মানে আলাদা করে মুখস্থ করার কিছু নাই, জাস্ট জানো তোমরা, অর্থটা জানলে তোমরা এটা করতে পারবা। এ ম্যান হু ইজ ডিভয়েড, এই দেখো এখানে কি আছে, ডিভয়েড। তোমরা জানো যে ডিভয়েড শব্দটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর সাথে অফ বসে। ডিভয়েড অফ মানে হচ্ছে বঞ্চিত। এই যে এইটা তোমরা কিন্তু কোনো রুলসে পাবা না, এটা তোমাদের মুখস্থ করতে হবে। মানে তোমাদের যে এতক্ষণ পড়ালাম যেগুলো, সেগুলো হচ্ছে বেসিক, সেইগুলো থেকে যেমন 3-4টা থাকে, তেমন এই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন থেকে বাকি 3-4টা থাকবে। যার কারণে এইগুলো তোমাদের মুখস্থ করা লাগবে, এবং এগুলো একটা লিস্টও তোমাদেরকে আমরা ফার্দার প্রোভাইড করবো ইনশাল্লাহ পরবর্তীতে। এখন আপাতত তোমাদের যে আমরা বলে দিচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেমন তোমাদের পরীক্ষা আসবে, এমনি প্রিপোজিশনও আসবে, দুইটাই তোমাদেরকে জানা লাগবে। এগুলো তোমরা অর্থ জানলে কিংবা আমার যে ক্লাসটা এখন নিলাম সেগুলো জানলে তোমরা লিখতে পারবা। আবার এগুলোর জন্য তোমাদেরকে প্রিপোজিশন মুখস্থ করতে হবে। এ জেনুইন প্যাট্রিয়ট মানে একজন আসল দেশপ্রেমিক লাভস হিজ মাদারল্যান্ড, তার মাতৃভূমিকে ভালোবাসে, দ্যাশ দ্য কোর অফ হিজ হার্ট। তা কোথা থেকে ভালোবাসে, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয়ের গভীর থেকে সে তার মাতৃভূমিকে ভালোবাসে। হি ডেডিকেটস হিজ হোল লাইফ, সে কী করে, তার জীবন উৎসর্গ করে, পুরো জীবন উৎসর্গ করে কিসের প্রতি, দ্যাশ দ্য সার্ভিস অফ ওন কান্ট্রি। এখানে টু মানে আমি কি বলছিলাম, টু মানে কি, ডিকে, সার্ভিস অফ ওন কান্ট্রি অর্থাৎ দেশের, তার দেশের সার্ভিসের জন্য সে কী করে, তার জীবন ব্যয় করে, ডেডিকেট করে, উৎসর্গ করে। তাহলে কিসের দিকে, ওন নিজের কান্ট্রির দিকে। এখানে এই কারণে আমরা টু ইউজ করছি। দেন দেখো, হি ইজ প্রিপেয়ার্ড টু লে, আমরা জানি যে লে শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর সাথে কি বসে, ডাউন বসে। লে ডাউন মানে হচ্ছে উৎসর্গ করা, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হচ্ছে। তাহলে এইখানে দেখো ডিভয়েড অফ যেমন হচ্ছে তোমাদের মুখস্থ করার বিষয়, লে ডাউন হচ্ছে মুখস্থ করার বিষয়। লে ডাউন মানে উৎসর্গ করা। হি ইজ প্রিপেয়ার্ড টু লে ডাউন, সে প্রস্তুত উৎসর্গ করতে হিজ লাইফ ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ হিজ মাদারল্যান্ড, জীবন মাতৃভূমির জন্য সে তার জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য প্রাউড সন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের যে ফ্রিডম ফাইটার আছে তারা কি, তারা হচ্ছে প্রাউড সন্স অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রাউড সন তারা। দে টুক প্রাইড, দেখো প্রাইড ইন মানে হচ্ছে গর্ববোধ করা। এখানে আমাদের এটাও মুখস্থ করার বিষয়। দেখো কিছু জিনিস আছে যেগুলো আমরা কিন্তু এমনি পারতেছি অর্থ অনুযায়ী, আর কিছু জিনিস আছে যেগুলো আমাদের মুখস্থ ছাড়া তোমরা পারবা না। এই কারণে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলোর লিস্ট আমাদেরকে আমি দিয়ে দিব। প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি, দেখো কাদের বিরুদ্ধে, এগেনস্টে, শত্রুর বিরুদ্ধে। এটা তোমাদের এমনিতেই, এটার কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, জাস্ট নর্মাল রুলস। দে নেভার রিট্রিটেড, তার কখনোই কি ব্যাক পিছে হটে না। ফ্রম দ্য ব্যাটল ফিল্ড, কোথা থেকে হটে না, যুদ্ধের ময়দান থেকে তারা কখনো পিছনে আসে না। রেডার সফট অন দ্য এনিমি ভ্যালিয়েন্টলি, মানে সাহসিকতার সাথে তারা এনিমির উপর ঝাঁপিয়ে পড়ে। তো কাদের উপরে, এনিমির উপরে, অন মানে উপরে, এনিমির উপরে। দেয়ার স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, উইল ইন্ড শেষ হবে কিসে, ড্যাশ ভেইন ইন ভেইন, ভেইন ইন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া,
তাহলে দেয়ার স্যাক্রিফাইস উইল এন্ড ইন ভেইন ইফ উই ফেল টু বিল্ড আওয়ার ওন কান্ট্রি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কয়েকটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং কয়েকটা আছে জাস্ট এমনি প্রিপোজিশন। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে তোমাদের সেগুলো মুখস্থ করতে হবে, আর নর্মাল যে প্রিপোজিশন সেগুলো তোমরা আমাদের গত একটু আগে যে ক্লাস নিলাম সেই ক্লাসের করলে তোমরা বুঝতে পারবে যে এগুলো কী করে ইউজ করতে হয়। দেখো আমাদের লাস্ট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেটা আমরা এখানে ফিল আপ করবো। তোমরা দেখো যে চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু, এ পারসন শুড বি ইনডাউড। দেখো ইনডাউডের সাথে আমাদের সবসময় উইট হয়। ইনডাউড উইট মানে হচ্ছে মানে এর সাথে লেগে থাকা। এই যে চ্যারিটি মানে হচ্ছে দয়াশীলতা বা দানশীলতা, এইটার সাথে কি এটা একটা নোবেল ভার্চু, মহৎ গুণ, এই ভার্চুর সাথে আমাদের লেগে থাকতে হবে। তাহলে এটা ইনডাউড উইট, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইট মেক্স পিপল, এটা মানুষকে কি করে, থিঙ্ক ফেভারেবলি অফ ডিয়ার ফেলোমেন। থিঙ্ক অফ, থিঙ্কের সাথে অফ বসে, এটাও হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যান্ড ডু দেম গুড, ইট ইজ অলসো চেয়ারফুল গিভিং অফ ওয়ান্স পজেশন টু সামওয়ান ইন নিড, মানে যাদের প্রয়োজন। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস, এই কোয়ালিটি কী নিয়ে আসে, সুখ নিয়ে আসে। কোথায় নিয়ে আসে, অন আর্থ অ্যান্ড স্ট্রেন্থ দ্য টাইস অফ রিলেশনশিপ, সম্পর্ককে আরও শক্তিশালী করে। দ্যাশ ম্যান, ইট শুড নট বি মেজার্ড বাই ইন টার্মস অফ মানি, এটা কি পরিমাপ করা যাবে না টাকার দ্বারা। টাকার দ্বারা এই যে দেশপ্রেম, এই যে দয়াশীলতা, এটাকে দয়াশীলতার যে গুণ, এই গুণটাকে টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। এটা ইট শুড বি মেজার্ড, এটা পরিমাপ করা যাবে কি দ্বারা, বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট অন মেক্স, একজন যে স্যাক্রিফাইস করে তার দ্বারাই আর কি এটা কেবলমাত্র পরিমাপ করা যাবে। যে দয়াশীলতা আসলে কোনো সাধারণ গুণ না, এটাকে পরিমাপ করা যাবে না টাকার দিয়ে আর কি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের বাই হলো কি জন্যে, প্যাসিভ হওয়ার কারণে, যার কারণে আমরা বলতে পারি যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মূলত তোমাদের বুঝে করতে হবে। প্যাসিভ হলে আমাদের বা নর্মাল যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো, এবং অন্য ক্ষেত্রে যেগুলো আমাদের যেমন ইনডাউট উইট আমি বললাম, থিঙ্ক অফ বললাম, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। দেন ইনফ্যাক্ট ইট ইজ আ ফর্ম অফ, ফর্মের সাথে অফ বসে, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেলফ স্যাক্রিফাইস ড্যাশ হুইচ আওয়ার সোসাইটি ক্যানট প্রোগ্রেস, এখানে হবে হচ্ছে উইদাউট, যেটা ছাড়া আমাদের সোসাইটি কী করে, প্রোগ্রেস করতে পারে না। সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ইন চাইল্ডহুড, না ফ্রম চাইল্ডহুড। এই যে আমাদের যে অভ্যাসটা, এটা আমাদের একবারে ছোটোকাল থেকে প্র্যাকটিস করা উচিত, বা আমাদের ছোটোকাল থেকে এটার চর্চা করা উচিত, যার কারণে যেন আমরা চ্যারিটি শিখতে পারি, এবং চ্যারিটি শিখে আমরা কি করতে পারি, হ্যাপিনেস নিয়ে আসতে পারি এবং স্ট্রেন্থ করতে পারি আমাদের সম্পর্কটাকে। তো এখানে তোমরা দেখো যে আমাদের এর আগে যেটা তোমাদের করালাম এবং এটা যেটা করালাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু 3-4টা থাকতেছে, এবং বাকি যে 3-4টা আছে এগুলো কিন্তু তোমাদের নর্মাল প্রিপোজিশন। এই দুইটাই আমাদেরকে অবশ্যই জানা লাগবে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। অ্যান্ড দেন আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি ইনশাল্লাহ। আশা করি তোমরা আমাদের ক্লাস বুঝতে পারছো, এবং আমাদের আজকের ক্লাসের ফার্দার যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যেগুলো তোমরা বুঝোনি আজকের ক্লাসের টপিকের উপরে, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবে। আমরা আগামী দিনে যখন ক্লাস নেব ইনশাল্লাহ সেই ক্লাসে তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিব, এবং তোমাদের আরও যেগুলো টপিক আছে সেগুলো টপিকে আমি ক্লাস নেব, যার কারণে তোমাদের যেসব বন্ধুদেরকে তোমরা এখন অ্যাড করো নাই আমাদের গ্রুপে, তাদেরকে অ্যাড দিয়ে দাও। পাশাপাশি তোমরাও আমাদের গ্রুপে নিয়মিত হয়ে আমাদের সাথে ক্লাস করো ইনশাল্লাহ। তোমাদের ভালো কিছু প্রত্যাশায় আমাদের এই প্রচেষ্টা। আজকের ক্লাস এই পর্যন্তই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।